Hello everyone. আজকের ক্লাসে আমরা বেসিক্যালি দেখব কিভাবে PyOpenGL লাইব্রেরিটা ইউজ করে আমরা এবার 3D গ্রাফিক্স রেন্ডার করতে পারি। অ্যাজ ইন কিভাবে আমরা আমাদের 3D ওয়ার্ল্ডের প্রজেকশনটা সেট আপ করতে পারি, যেটা আমরা ফার্স্ট ক্লাসে দেখে এসেছিলাম। আমরা কিভাবে 2D ওয়ার্ল্ডটাকে সেট আপ করেছিলাম সেই সেট আপ প্রজেকশন ফাংশনটা দিয়ে। এরপর আমরা দেখব কিভাবে 3D অবজেক্টস আমরা ড্র করতে পারি ইউজিং আমাদের এই PyOpenGL লাইব্রেরিটা। বিকজ এটাই আমাদের ল্যাব অ্যাসাইনমেন্ট 3 এর টাস্কে হবে, উইচ উড বি কমপ্লিটলি ইন 3D, এবং আমাদের কিন্তু প্রজেক্টটাও পুরোপুরি 3Dতে করতে হবে। সো চলেন আমরা দেখি যে কি কি কাজ আছে আজকে আমাদের। ওভারঅল যদি ফাইল স্ট্রাকচারটা আমরা দেখি উপর থেকে নিচ পর্যন্ত, অলমোস্ট এভরিথিং ইজ আইডেন্টিক্যাল। আমরা যে আগের টেমপ্লেট কোডটা লেটস ড্র সামথিং ফাইলটা যে আমরা দেখেছিলাম, সো একদম নিচ থেকে যদি আমরা শুরু করি, আমাদের এখান থেকে গ্লাড ইনিট ছিল, আমাদের ডিসপ্লে মোড ছিল। বাট একটা জিনিস আমাদের এবার খেয়াল করতে হবে যে যেহেতু আমরা 3D গ্রাফিক্স নিয়ে কাজ করব, আমাদের কিন্তু এবার একটা ডেপথ অ্যাক্সেস থাকে, রাইট? যেটা আমরা টিপিক্যালি জেড অ্যাক্সেস ধরে নেই। অ্যাজ ইন আমাদের চোখের সামনে যদি কোনো অবজেক্ট আমাদের কাছে থাকে কম্পেয়ার টু অ্যানাদার অবজেক্ট, যে অবজেক্টটা ওই অবজেক্ট থেকে দূরে আসে, যে অবজেক্টটা দূরে সে ছোট দেখবে, আমরা দেখবো ওকে ছোট সাইজে, কম্পেয়ার টু যে আমাদের সামনে সে আরও বড় সাইজে হবে। এটাই কিন্তু সেই ডেপথ টেস্টিংটা, রাইট? হেন্স এই ডিসপ্লে মোডের ভিতর বাফার এবং কালার মোড পরে আমরা কিন্তু এখানে আপনার ডেপথের সে প্যারামিটারটা দিয়ে দিচ্ছি, গ্লাড ডেপথ। এরপর কি কি আসে দেখি। আমরা টিপিক্যালি আমাদের উইন্ডো সাইজটাকে রিডিক্লেয়ার করে দিচ্ছিলাম। এখানে আমরা দিয়ে দিচ্ছি উইডথটা হচ্ছে 1000 এবং হাইটটা হচ্ছে আপনার 800। আমাদের গ্লাড ইনিট উইন্ডো পজিশন স্ক্রিন কোঅর্ডিনেট বরাবর 00 থেকে শুরু হবে, অ্যাজ ইন আমাদের এই টপ লেফট থেকে স্টার্ট হবে। এরপর আমরা আমাদের সেই উইন্ডো অবজেক্টটাকে ক্রিয়েট করে নিচ্ছিলাম। তারপর আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট মোস্ট ফাংশন গ্লাড ডিসপ্লে ফাংশন, যাকে কল দেয়। আপনারা টিপিক্যালি এটার নাম দেখে এসেছিলেন ডিসপ্লে ফাংশন, বাট এখানে আমরা জাস্ট ফাংশনটার নাম শো স্ক্রিন দিচ্ছি, নাথিং নিউ আর কি, একই জিনিস। এরপর আমাদের টিপিক্যালি ইন্টারঅ্যাক্টিভনেসের জন্য কিবোর্ড ফাংশন থাকে, স্পেশাল ফাংশন থাকে, মাউস ফাংশন থাকে, এবং যত আমাদের অ্যানিমেশনের কাজ ছিল সেটা আমরা গ্লাড আইডল ফাংশন, যে ফাংশনটাকে কল দিবে, আমাদের আগে অ্যানিমেট নেম ছিল, এবার হচ্ছে আইডল। সো আমরা এই আইডল ফাংশনের ভিতর সেই কাজগুলো করব। তাহলে আমরা সবার আগে চলে যাই ডিসপ্লে ফাংশনের শো স্ক্রিন ফাংশনটার ভিতর, যে কি কি আসে। তো আমাদের শো স্ক্রিন ফাংশন এটা। শো স্ক্রিন ফাংশনের ভিতর আমরা দেখতে পাচ্ছি টিপিক্যালি এই সব ফাংশন আমাদের পরিচিত। আমরা এখানে আপনার কালার বাফার্সগুলো, ডেপথ বাফারগুলো ক্লিয়ার আউট করে দিচ্ছি। আমাদের হচ্ছে মডেল ভিউ মেট্রিক্সগুলোকে আমরা এখানে রিসেট করে দিচ্ছি। ভিউ পোর্টটা আমরা টিপিক্যালি কি দিয়ে রাখি, আমাদের যতটুকু উইন্ডো রিজন, পুরো রিজনটাই হচ্ছে আমাদের ভিউ পোর্ট। সো অ্যাগেন 00 থেকে শুরু হয়ে, যেহেতু টোটাল উইন্ডোর উইথ আমাদের 1000, ভিউ পোর্টের উইথও 1000 এবং হাইট হচ্ছে আপনার 800। এরপর আমরা রিমেম্বার আগে সেট আপ প্রজেকশনটা করে ফেলেছিলাম। টিপিক্যালি এই ভিউ পোর্ট ফাংশনটা আমরা সেই সেট আপ প্রজেকশনে লিখেছিলাম, বাট ইট ডাজন্ট ম্যাটার, আমরা এটা বাহিরেও এই শো স্ক্রিন ফাংশনের ভিতর লিখে দিতে পারি, সমস্যা নেই। এইবার তাহলে আমরা চলে যাই আমাদের এই সেট আপ ক্যামেরাটাতে, যেখানে এবার নতুন দুটা ফাংশন আসবে। সো আমাদের সেট আপ ক্যামেরা ফাংশনে দেখি কি কি আসে। আমরা তো অলরেডি আগে ভিউ পোর্টটা সেট করে এসেছি, তো এখানে আমাদের ফার্দার আর ভিউ পোর্টটা সেট করতে হবে না। আমরা একদম প্রিভিয়াসলি 2D ওয়ার্ল্ডটাকে সেট করার টাইম আমাদের মেট্রিক্স মোডটা কোথায় সুইচ করে নিচ্ছিলাম, জিএল প্রজেকশনে সুইচ করে নিচ্ছিলাম। তারপর আমরা অ্যাগেন আমাদের সেই প্রজেকশন মেট্রিক্সটাকে রিসেট করে দিব জিএল লোড আইডেন্টিটি থেকে। এরপর আমাদের এখন এই 3D ওয়ার্ল্ডের প্রিটি মাচ সাইজটা আমাদের এখন ডিটারমাইন করতে হবে। আমাদের কিন্তু যেহেতু এটা একটা 3D ওয়ার্ল্ড, এখানে কিন্তু কোনো অ্যাকচুয়ালি ফিক্সড এক্স মিনিমাম, এক্স ম্যাক্স, ওয়াই মিনিমাম, ওয়াই ম্যাক্স কিন্তু থাকছে না। যেটা আমাদের এখানে অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ডেপথ অ্যাক্সেসটা, যে আমাদের ডেপথ অ্যাক্সেসটা কতটুকু বড় হবে। অ্যাজ এন আমাদের এই যে ফাংশনটা উইচ ইজ কল্ড GLU পার্সপেক্টিভ, এই ফাংশনটা দিয়েই আমরা আমাদের সেই 3D ওয়ার্ল্ডের সাইজটা ডিক্লেয়ার করে দিতে পারি। সো দেখি তাহলে এই প্যারামিটারসগুলো কি কি এবং কি বেসিক্যালি আমরা ডিক্লেয়ার করছি।
এই জিএলইউ পার্সপেক্টিভ দিয়ে। আমাদের এখানে 4টা প্যারামিটার আছে। প্রথমটা হচ্ছে এফ অফ ভি ওয়াই, এটা হচ্ছে আমাদের ভার্টিক্যাল ফিল্ড অফ ভিউ, আমরা সেটা দেখব। এরপরের প্যারামিটারটা হচ্ছে আমাদের সামথিং কল্ড অ্যাসপেক্ট রেশিও। অ্যাসপেক্ট রেশিও সাউন্ডস ভেরি ফ্যান্সি, বাট ইটস নাথিং, ইটস জাস্ট আমাদের উইন্ডোটার উইথ ডিভাইডেড বাই হাইট। তো আমাদের এখানে অ্যাসপেক্ট রেশিওটা কত দিয়ে রেখেছি? 1.25 দিয়ে রেখেছি। রিজন হলো, আমরা যদি আবারও ফেরত যাই, আমাদের এখানে উইন্ডো সাইজ আমরা উইথটা দিয়ে রেখেছি 1000 এবং হাইট দিয়ে রেখেছি 800। অ্যাসপেক্ট রেশিওর ফর্মুলা হচ্ছে উইন্ডো উইথ ডিভাইডেড বাই উইন্ডো হাইট। সো 1000 ডিভাইডেড বাই 800 যদি আমরা করি, তাহলেই কিন্তু আমরা এই 1.25টা পেয়ে যাচ্ছি। সো এখান থেকে আমরা অ্যাসপেক্ট রেশিওটা দিয়ে দিচ্ছি। এরপর হলো দ্য নেক্সট আর্গুমেন্ট, ইটস সামথিং কল্ড নিয়ার ক্লিপিং প্লেন। আমাদের নিয়ার ক্লিপিং প্লেন কত থেকে শুরু হবে আমরা এটা দেখবো, এটা মানে কি। আর পরের পার্টটা হচ্ছে ফার ক্লিপিং প্লেন, অ্যাজ ইন কতটুক পর্যন্ত আমরা কোঅর্ডিনেট সেই ডেপথ বরাবর দেখতে পাবো। বেসিকলি 0.1 থেকে কোঅর্ডিনেট শুরু করে আপনার 1500 পর্যন্ত, অত ইউনিট পর্যন্ত যতটুক কোঅর্ডিনেট সিস্টেমটা থাকবে অতটুক ওয়ার্ল্ডটা আমরা দেখতে পাবো। এনিথিং যেটা বিয়ন্ড 1500 ইউনিট যাচ্ছে, অ্যাজ ইন 1501, এরপর আমরা আর কোনো কিছু দেখতে পাবো না, আমাদের উইন্ডোটাতে রেন্ডার হবে না। অর কোনো পয়েন্ট 0.1 থেকে ছোট যদি হয়, সেই পয়েন্টটাও আমরা আমাদের ওয়ার্ল্ডে আর দেখতে পাবো না। এই জিএলইউ পার্সপেক্টিভটা কিভাবে আমাদের 3D ওয়ার্ল্ডটা সেট আপ করে, এটা আমরা এই ডায়াগ্রামটা থেকে দেখতে পাই। একটু আমরা খেয়াল করে দেখি। সো আমাদের এই ডায়াগ্রামটাতে কি কি আছে? আমাদের এখানে যে ক্যামেরাটা মেনশন করা, এই ক্যামেরাটা ইজ নাথিং বাট আমরা বলতে পারি আমাদের চোখ, আমরা যেখান থেকে একটা 3D ওয়ার্ল্ডকে পারসিভ করি। এরপর দেখি তো, আমরা মাত্র একটা নিয়ার প্লেন বলেছিলাম না? আমাদের জিএলইউ পার্সপেক্টিভ ফাংশনটার যে 4টা প্যারামিটার ছিল, প্রথমটা ছিল একটা এফ অফ ভি ওয়াই, মানে একটা ভার্টিক্যাল ফিল্ড অফ ভিউ। তারপরে ছিল আমাদের অ্যাসপেক্ট রেশিও। এরপর ছিল আমাদের একটা নিয়ার প্লেন, যেটা আমরা ভ্যালু দিয়ে রেখেছি 0.1। এরপর ছিল ফার প্লেনের একটা ভ্যালু, যেটা ছিল 1500। সো আমরা যদি এই ক্যামেরা এই পোর্শনটাতে দাঁড়িয়ে থাকি এবং আমরা যদি আমাদের নিয়ার প্লেন 0.1 দিয়ে রাখি, তার মানে হচ্ছে আমি যদি এরকম আমার একটা জেড অ্যাক্সিস ইমাজিন করি, এই ডায়াগ্রাম ওয়াইজ এটা হচ্ছে আমার জেড অ্যাক্সিস, এই ডেপথ বরাবর। তো তাহলে নিয়ার প্লেনের ভ্যালুটা হচ্ছে আমার 0.1 এবং আমার ফার প্লেন বরাবর ভ্যালুটা হচ্ছে 1500। তার মানে 0.1 থেকে যদি কোনো ছোট ভ্যালু হয়, তারা বেসিকলি এই জোনের এরিয়াটাতে পড়বে। এই ভ্যালুগুলো আমার 3D ওয়ার্ল্ডে আসবে না। আমার 3D ওয়ার্ল্ডটা ইজ বেসিকলি দিস মাচ, এতটুক পার্টটা হচ্ছে আমার 3D ওয়ার্ল্ড। এই 3D ওয়ার্ল্ডের ভিতর যেই কোঅর্ডিনেটসগুলো বেসিকলি 0.1 থেকে 1500 এর ভিতরে থাকবে, সেই পার্টগুলোই আমরা আমাদের উইন্ডোতে দেখতে পাবো। তো তাহলে 0.1 থেকে তার আগের কোনো ভ্যালু আমরা দেখতে পাবো না, এবং 1500 থেকে বেশি যদি কোনো পয়েন্ট থাকে, সাপোজ 1550 বা 1600, মানে বিয়ন্ড দিস পার্ট আমরা আর কিচ্ছু দেখতে পাবো না। এই পার্টটা হলো আমাদের নিয়ার প্লেন এবং এই ফার প্লেনটা চলে আসছে। এরপর দেখি আমাদের আর কি কি আছে। এরপর আমাদের আরেকটা পার্ট ছিল, which is very important, এই ফিল্ড অফ ভিউ, ভার্টিক্যাল ফিল্ড অফ ভিউ। আমাদের ভার্টিক্যাল ফিল্ড অফ ভিউটা হলো, আমরা যখন কোনো একটা জায়গায় তাকাচ্ছি, আমরা কিন্তু একটা সার্টেন এরিয়া জুড়ে ওয়ার্ল্ডটা দেখতে পাই, রাইট? আমরা কিন্তু জাস্ট স্পেসিফিক্যালি একটা ওয়ান ডিরেকশনাল স্ট্রেট ওয়েতে কিছু দেখি না, আমরা একটা সার্টেন এরিয়া জুড়ে আমাদের 3D ওয়ার্ল্ডটা দেখতে পাই, তাই তো? এটা কতটুক পর্যন্ত ভার্টিক্যালি আমরা দেখতে পাচ্ছি, সেই অ্যাঙ্গেলটাই হচ্ছে আমাদের ভার্টিক্যাল ফিল্ড অফ ভিউ। তো আমাদের এইটা যদি এক্সাম্পল হয়, এই ডায়াগ্রামটা, সো এই ডায়াগ্রামটাতে এটাই তো আমাদের সেই আই পজিশন। সো আমরা কিন্তু এতটুক থেকে
এতটুক পর্যন্ত ওয়ার্ল্ড পারসিভ করতে পারবো। তো তাহলে এতটুক অ্যাঙ্গেলটাই হচ্ছে আমার সেই ভার্টিক্যাল ফিল্ড অফ ভিউ। অ্যান্ড এটা করলে বেনিফিটটা কি হয়, আপনারা ভার্টিক্যাল ফিল্ড অফ ভিউটা যদি বাড়িয়ে দেন, সাপোজ আমাদের ফিল্ড অফ ভিউ যদি এত বড় হয়ে যায়, তো তাতে কি হবে, তাতে আরো বড় একটা এরিয়া জুড়ে আমরা দেখতে পাবো আমাদের 3D ওয়ার্ল্ড। তো আমাদের 3D ওয়ার্ল্ডটা যত বেশি বড় হবে, আমাদের 3D ওয়ার্ল্ডে তত বেশি এলিমেন্টস আমরা আরো দেখতে পাবো না, অ্যাজ ইন আরো বেশি ডিটেলস আমরা দেখতে পাবো আশপাশে। তো তাতে কি হবে, নাম্বার অফ ধরেন ডিটেলস বেড়ে যাবে আপনার 3D ওয়ার্ল্ডে, বাট আপনার থেকে কিন্তু সবগুলো অবজেক্টস অনেক দূরে দূরে চলে যাবে, অ্যাজ ইন এটা একটা জুম আউটের মতো এফেক্ট হবে তখন। আর যদি আপনি আপনার ফিল্ড অফ ভিউটা কমিয়ে দেন, অ্যাজ ইন ছোট করে দেন, তখন কিন্তু আমাদের এই ওয়ার্ল্ডটা আরো ছোট হয়ে যাবে, যদি এতটুকু আমরা করে দিতে চাই। সো তখন আমাদের ওয়ার্ল্ডটা আরো শ্রিঙ্ক করবে, নাম্বার অফ এলিমেন্টস আমরা কম দেখতে পাবো, মানে আরেকটা কনসেন্ট্রেটেড ওয়ার্ল্ড আমরা দেখতে পাবো, আরেকটা ছোট রিজন। তো এই এফেক্টটা আপনারা বলতে পারেন জুমিং ইনের মতো একটা এফেক্ট আর কি, তাই তো? সো আমাদের ফিল্ড অফ ভিউ, ভার্টিক্যাল ফিল্ড অফ ভিউ দিয়ে আমরা সেই পার্টটা করতে পারি। অ্যাজ ইন আমরা একটু দেখি এই 3D ফাইলটাকে আমরা যদি একটু রান করে দেখি। সো এটা হচ্ছে আমাদের এই ফাইলের সব এলিমেন্টসগুলো। আমরা এখানে একটা সিলিন্ড্রিক্যাল শেপ দেখতে পাচ্ছি, এখানে একটা স্ফিয়ার দেখতে পাচ্ছি, এখানে আমরা পরে দেখব কিউবস আছে, এখানে কোয়াডসও আছে, সেটা আমরা একটা একটা করে দেখব। বাট ফর নাও আমরা কি ডিসকাস করছি, আমাদের 3D ওয়ার্ল্ডের সাইজটা আমরা এই GLU পার্সপেক্টিভ ফাংশনটা দিয়ে কিভাবে সেটা দেখতে পাচ্ছি, রাইট? সো এখানে এবার যদি আমরা আমাদের ফিল্ড অফ ভিউটা দেখি, যদি ছোট করে ফেলি, রিমেম্বার আমরা যদি ভার্টিক্যাল ফিল্ড অফ ভিউটা ছোট করে ফেলি, তাহলে কিন্তু আমাদের ওয়ার্ল্ডটা আরো ছোট হয়ে যায় আর একটু জুমড ইন হয়ে যায়, রাইট? সো গ্লোবাল ভ্যারিয়েবলসগুলো একটু চেক করে আসি। আমরা এখানে ক্যামেরা পজিশন ওয়াইজ একটা টাপল নিয়ে নিচ্ছি, এরকম একটা আমাদের গ্লোবাল ভ্যারিয়েবল আছে। আমাদের এখানে একটা ফিল্ড অফ ভিউ এর ভার্টিক্যাল ভ্যারিয়েবল নিয়ে রেখেছি, যেটা হচ্ছে 120 ডিগ্রি বোঝাচ্ছে। টিপিক্যালি ধরেন আমাদের ফিল্ড অফ ভিউ মানে ভার্টিক্যাল ফিল্ড অফ ভিউ এরকম 100 to 120 ডিগ্রি হয়। ইট ক্যান অ্যাকচুয়ালি গো আনটিল 180, কিছু কিছু প্যানারোমিক ভিউতে 360 ডিগ্রিও হতে পারে। বাট ধরেন আমরা আমাদের হিউম্যান আইয়ের উপর যদি বলতে চান, তাহলে ধরেন 180 পর্যন্ত অ্যাকচুয়ালি যায় না, ক্লোজ টু অ্যারাউন্ড এরকম 120 বা 130 ডিগ্রি হয়। তো এদিকে আমরা দেখি আমাদের 120 দেওয়া, রাইট? আমরা তাহলে এইটাকে একটু কমিয়ে দেখি এফেক্টটা কি হয়। কারেন্টলি আমরা এই ওয়ার্ল্ডটাকে পারসিভ করছি, রাইট? সো তাহলে এবার যদি আমি আমার ফিল্ড অফ ভিউ 120 ডিগ্রি না দিয়ে মেবি 80 ডিগ্রি দিয়ে দিই, সো লেটস সি আমরা ওয়ার্ল্ডটা কিভাবে এবার দেখতে পাই। সো দেখেছেন আরো জুমড ইন হয়ে গেল না? আশেপাশে কিন্তু এদিকে আমরা আরো রিজন দেখতে পাচ্ছিলাম, রাইট? এদিকে আরো রিজন ছিল, এই কোয়াডসগুলো দেখেন এন্ড পয়েন্টসগুলো কাটা পড়ে গিয়েছে, অ্যাজ ইন আমরা এই 3D ওয়ার্ল্ডে আরো জুমড ইন করে ফেলেছি, ছোট হয়ে গিয়েছে, বাট সবকিছু আমাদের কাছে এখন যেহেতু জুমড ইন বিগার অ্যাপিয়ার করছে। আগে স্ফিয়ার এন্ড সিলিন্ড্রিক্যাল এই শেপটা দূরে ছিল দেখে ছোট মনে হচ্ছিল, এবার জুমড ইন কাছে চলে এসেছে দেখে কিন্তু বড় মনে হচ্ছে। এই কনসেপ্টটা আপনারা ক্লাসে যখন প্রজেকশন চ্যাপ্টারটা পড়বেন, মোর স্পেসিফিকলি যখন পার্সপেক্টিভ প্রজেকশন চ্যাপ্টারটা পড়বেন, তখনই আপনারা ফোর শর্টনিং একটা টার্মের সাথে ফ্যামিলিয়ার হবেন, যেটা মানে হচ্ছে আমাদের এই পার্সপেক্টিভ প্রজেকশনে, মানে যেভাবে আমরা আমাদের 3D ওয়ার্ল্ডটা ভিউ করি, একটা অবজেক্ট আমাদের যতটা কাছে আসে ততটা কিন্তু ও বিগার অ্যাপিয়ার করে, এবং যত দূরে চলে যায় তত ছোট অ্যাপিয়ার করছে। অ্যান্ড আমাদের এফ অফ ভিটা আগে ছিল 120, সো 120 না দিয়ে এবার যদি আমরা 150 দিয়ে দিই, দেখি কি এফেক্ট পড়তে পারে। সো আরো দূরে, এইবার আগে আমরা জাস্ট এতটুক পার্ট দেখতে পাচ্ছিলাম, এবার এখানে অবভিয়াসলি কিছু নাই দেখে মনে হচ্ছে ইটস স্টিল দ্য সেম, বাট আমরা যদি এখানে আরো অনেক এলিমেন্টস ড্র করে থাকি, যেটা আগে কাটা পড়ে যাচ্ছিল 120 ডিগ্রিতে, এবার কিন্তু ওই রিজনগুলো চলে আসছে, একদম জুমড আউট আমরা হয়ে গিয়েছি। আর যেহেতু দূরে চলে এসেছি, অল অফ দিজ অবজেক্টস আর অ্যাপিয়ারিং স্মলার টু আস।
তো এইভাবে আমরা করে ফেলতে পারি। আচ্ছা, এরপর আমাদের অ্যাসপেক্ট রেশিওটা তো আমরা আমাদের উইন্ডো ডিমেনশন দিয়ে বের করি। হোয়াট ইফ আমি এখানে 0.1 থেকে ছোট কোনো ভ্যালু আমাদের কাটা পড়ে যাবে এবং 1500 থেকে বড় কোনো ভ্যালুও কাটা পড়ে যাবে। তার মানে এই রেঞ্জের ভিতর আমাদের ডেপথ অ্যাক্সিস, যেটা হচ্ছে টিপিক্যালি জেড অ্যাক্সিস দিয়ে রাখি, এই রেঞ্জের ভিতর যতগুলো কোঅর্ডিনেটস থাকবে আমাদের উইন্ডোতে আসবে। তাহলে আমি যদি 1500 পর্যন্ত না দিয়ে একটু ছোট করে দেই, অ্যাজ ইন 800 করে দেই, তো তাহলে কি হতে পারে দেখি। সো দেখেন, ইনিশিয়ালি আমাদের যখন 1500 ছিল, আমরা কিন্তু এই ফুল পিছনের কোয়াডসগুলো দেখতে পাচ্ছিলাম, এই যে এতটুকু আমরা দেখতে পাচ্ছিলাম কিন্তু, রাইট? এবার যদি আমি রেঞ্জটা ছোট করে দেই 1500 থেকে 800, অ্যাজ ইন এইবার 800-র পর সাপোজ 900 থেকে, সাপোজ 801 থেকে বিয়ন্ড যত কোঅর্ডিনেটস থাকবে এগুলো সব কাটা পড়ে যাচ্ছে, কোনো কিছুই রেন্ডার হবে না। সো দেখি, সো দেখেছেন আগে আমাদের এতটুকু কোয়াডসগুলো দেখতে পাচ্ছিলাম, এবার সেগুলো কাটা পড়ে যাচ্ছে। আমরা যদি আরো ছোট করে দিই, অ্যাজ ইন এটা 300 দিয়ে দিচ্ছি, আরো একদম এই পয়েন্টের পর এখানে স্ফিয়ারটা ছিল, এখানে কিউব, সিলিন্ডার, এইসব কিছু ছিল, আরো কোয়াডসগুলো ছিল, কোনো কিছুই আর রেন্ডার হবে না আপনার সামনে। তো বেসিকলি আমাদের এখানে এই যে আমাদের নিয়ার প্লেনটা, আমাদের এদিকে নিয়ার প্লেনটা হচ্ছে 0.1-এ আসে, আর ফার প্লেনটা হচ্ছে এবার 300। তো এনি কোঅর্ডিনেট বিয়ন্ড 300 কাটা পড়ে যাচ্ছে, রেন্ডার হবে না। সো আমরা আমাদের এই জিএলইউ পার্সপেক্টিভ ফাংশনটা দিয়ে এই কাজটাই কিন্তু করতে পারছি, যে আমরা আমাদের ওয়ার্ল্ডটা ডিফাইন করে দিচ্ছি এভাবে। সো ব্যাক টু আওয়ার অরিজিনাল ওয়ার্ল্ড। সো সবার প্রথমে আমাদের এখানে, রিমেম্বার প্রিভিয়াসলি আমরা জিএলইউ অর্থ দিয়ে সেট আপ করে দিচ্ছিলাম, তো এইবার আমাদের জিএলইউ পার্সপেক্টিভ দিয়ে 3D ওয়ার্ল্ডটা ডিফাইন করতে হচ্ছে। আমাদের ভার্টিক্যাল ফিল্ড অফ ভিউটা লাগছে, নিয়ার প্লেন, ফার প্লেন কতটুকু রেঞ্জে থাকবে সেটা, এবং আমাদের অ্যাসপেক্ট রেশিও। আচ্ছা, এরপর আমরা যাই কোথায়? এখন প্রবলেমটা হলো, ইন আ 3D ওয়ার্ল্ড যেখানে আমরা এই পার্সপেক্টিভ, হিউম্যান পার্সপেক্টিভ নিয়ে আসতে চাই, আমাদের কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা 3D ওয়ার্ল্ডটা কোথা থেকে দাঁড়িয়ে ভিউ করছি সেটা কিন্তু এখন ম্যাটার করবে। অ্যাজ ইন যদি আপনার 2D ওয়ার্ল্ড হতো, আপনি যেখান থেকেই দাঁড়িয়ে এসে 2D ওয়ার্ল্ডটা দেখেন, দেখতে কিন্তু সেমই হবে। বাট সিন্স ইটস এ 3D ওয়ার্ল্ড, আপনি কোন অ্যাঙ্গেল থেকে কোথায় তাকাচ্ছেন এইটার উপর কিন্তু ডিপেন্ড করবে আপনি 3D ওয়ার্ল্ডটা কীরকম দেখতে পান। হেন্স আমরা এখানে ম্যাট্রিক্স মোড সুইচ করে মডেল ভিউতে চলে যাচ্ছি, কিন্তু যাওয়ার পর আমাদের বলে দিতে হবে ওপেনজিএলকে যে আমরা কোথা থেকে দাঁড়িয়ে ওয়ার্ল্ডটাকে দেখছি, যেটাই হচ্ছে আমাদের এখানে ক্যামেরা পজিশন। সো আমাদের এটা ওকে বলে দিতে হবে, ক্যামেরা পজিশনটাই হচ্ছে আমাদের আই বেসিকলি। সো আমরা কোথা থেকে ওয়ার্ল্ডটাকে দেখছি সেটা আমাদের বলে দিতে হবে, এবং ওয়ার্ল্ডের কোন পয়েন্টের দিকে আমরা তাকিয়ে আছি সেই লুক অ্যাট টার্গেট টার্মটা হচ্ছে আমাদের লুক অ্যাট টার্গেট। তো সেই টার্গেটটা বা সেন্টারটাও বলে দিতে হবে যে আমরা কোথায় তাকিয়ে দেখছি। এবং আমরা দেখেছি না যে সাপোজ আপনি একটা ক্যামেরা দিয়ে একটা পিকচার তুলছেন, আমরা চাইলে ক্যামেরাটাকে একটু রোটেট করে, অ্যাজ ইন 90 ডিগ্রি রোটেট করে ব্যাকা করে আমরা ছবিটা তুলতে পারি না, যেটাতে হচ্ছে ক্যামেরার ওরিয়েন্টেশনটা আমরা বেসিকলি ফ্লিপ করে দিচ্ছি বা রোটেট করে দিচ্ছি। তো এরকমও তো আমরা করতে পারি যে ওয়ার্ল্ডটাকে আমি ফ্লিপড দেখতে চাই। তো ক্যামেরার ওই ওরিয়েন্টেশনটা আপনি যদি বদলাতে চান, সেটার জন্য আমরা এই তিনটা কম্পোনেন্ট মিলিয়ে এই জিএলইউ লুক অ্যাট ফাংশনটা এখানে ডিক্লেয়ার করতে হবে আপনাদের, যেখানে প্রথমের তিনটা প্যারামিটার হচ্ছে আমাদের ক্যামেরা পজিশন বুঝাবে যে আমরা কোথায় দাঁড়িয়ে দেখছি, কোথা থেকে দাঁড়িয়ে। এইখানে 4th, 5th, 6th প্যারামিটারটা বোঝাচ্ছে কোথায় তাকিয়ে আছি, 3D ওয়ার্ল্ডের যেখানে কোথাও আমরা তাকিয়ে দেখতে পারি, রাইট? আর লাস্টের এই 7th to 9th প্যারামিটার্সগুলো হচ্ছে জাস্ট টু আইডেন্টিফাই যে আমাদের ক্যামেরার ওরিয়েন্টেশনটা কীরকম। অ্যাজ ইন এখানে দেখেন কি দেওয়া, এখানে হচ্ছে 0, 0, 1 দেওয়া। সো 0, 0, 1 আমাকে এই তিনটা হচ্ছে এক্স, ওয়াই আর জেড অ্যাক্সিস বোঝাচ্ছে। যেহেতু এই লাস্টের তিনটা প্যারামিটারের ভিতরে শুধু আমরা এটা দেখব,
যেহেতু আপনার 1টা হচ্ছে জেড অ্যাক্সিসের উপর দেওয়া, সো এই জন্যই কিন্তু আমাদের যে এই 3D ওয়ার্ল্ডটা, এই 3D ওয়ার্ল্ডে এখন আমাদের জেড অ্যাক্সিসটা হচ্ছে বরাবর এখানে, মানে আমাদের ভার্টিক্যালি আপওয়ার্ড অ্যাক্সিস যেটা টিপিক্যালি আমাদের ওয়াই অ্যাক্সিসটা থাকে, এবার কিন্তু আমাদের সেই আপওয়ার্ড অ্যাক্সিসটা হচ্ছে জেড অ্যাক্সিস, এবং আমরা উপরে গেলে সেটা হচ্ছে জেড এর পজিটিভ অ্যাক্সিস এবং নিচে গেলে হচ্ছে সেটা জেড এর নেগেটিভ অ্যাক্সিস। যেহেতু আমরা এই ওরিয়েন্টেশনে দিয়ে রেখেছি আমাদের ক্যামেরাটা বা আমাদের চোখটা, তো এই জন্য হরাইজন্টালি হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস, বাট উইয়ার্ডলি আমাদের এক্স এর পজিটিভ দিক যেটা টিপিক্যালি এই সাইডটা হয়, এই ওরিয়েন্টেশনে এক্স এর পজিটিভ অ্যাক্সিসটা হচ্ছে অ্যাকচুয়ালি এই লেফট সাইড এবং জেড এর নেগেটিভ অ্যাক্সিসটা হচ্ছে রাইট সাইড। সো যেহেতু আমার টপটা হচ্ছে জেড আর হরাইজন্টালটা হচ্ছে এরকম এক্স, এবার আউট অফ দ্য স্ক্রিন অ্যান্ড ইনটু দ্য স্ক্রিন, মানে আমাদের সেই ডেপথ যে অ্যাক্সিসটা হচ্ছে আমাদের ওই ডেপথ ভ্যালুটা ক্যারি করে, সেই ইন অ্যান্ড আউট অফ আওয়ার স্ক্রিন অ্যাক্সিসটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। যেখানে আমরা যদি আউট অফ দ্য স্ক্রিন আসি, এটা হচ্ছে আমার ওয়াই এর পজিটিভ ডিরেকশন, আর আমরা যদি পিছনের দিকে যেতে থাকি এটা হচ্ছে আমার ওয়াই এর নেগেটিভ ডিরেকশন। তো এই ওরিয়েন্টেশনে বেসিকলি আমাদের অ্যাক্সিস সিস্টেমটা দেখি। সো আমাদের এইখানে অ্যাক্সিস সিস্টেমে উপরে হচ্ছে জেড পজিটিভ, নিচে হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস, যেখানে এটা হচ্ছে এক্স পজিটিভ, এটা হচ্ছে এক্স নেগেটিভ, আর ইনওয়ার্ডস হচ্ছে ওয়াই মাইনাস অ্যান্ড আউটওয়ার্ডস আওয়ার স্ক্রিন হচ্ছে ওয়াই পজিটিভ। সো এইটা কেন হলো? এটা হওয়ার রিজনটা হচ্ছে বিকজ আমরা এখানে জেড অ্যাক্সিসটাকে আপ দিয়ে রেখেছি। ইনফ্যাক্ট আমরা যদি জেড অ্যাক্সিসটাকে আপ না দিয়ে আমাদের এখানে ওয়াই এক্স অ্যাক্সিসটাকে যদি আপ দিয়ে দেই, দেখি কি আসে। দেখেছেন পুরো 3D ওয়ার্ল্ডটা আমরা টিপিক্যালি কি হতো, ক্যামেরাটা আমরা যদি এখন আমাদের ক্লকওয়াইজ রোটেশনে যদি 90 ডিগ্রি ঘুরিয়ে ফেলি, আমাদের ছবিটাও এরকম 90 ডিগ্রি রোটেটেড আসতো না? সো দেখেন এক্স্যাক্টলি সেই জিনিসটা মিমিক করছে। আমরা এখানে এবার এক্স অ্যাক্সিসটাকে উপরে দিয়ে দিতাম, তার মানে এবার হরাইজন্টাল অ্যাক্সিসটা হচ্ছে আপনার জেড, ভার্টিক্যাল অ্যাক্সিসটা হচ্ছে আপনার এক্স, আর আমাদের ডেপথ ওয়াইজ ওয়াইটাই থাকছে। বাট এবার আমাদের বাকি সব কিছুর এখানে কিন্তু ফ্লিপ হয়ে গেল 90 ডিগ্রি। সো এরকম করে আপনারা ছেলে আপওয়ার্ড অ্যাক্সেস কাকে দিতে চান আপনাদের মন মতো এটা চেঞ্জ করতে পারেন, আর যদি না করতে চান তাহলে ডিফল্ট আমরা জেডটাকেই 1 ধরে অ্যাসাইনমেন্টসটা করতে পারি, অ্যাসাইনমেন্টস এন্ড প্রজেক্টসগুলো। সো লাস্টের 3টা প্যারামিটার হচ্ছে আমাদেরকে ডিফাইন করে আমাদের ক্যামেরার ওরিয়েন্টেশনটা। তো প্রথম 3টা প্যারামিটার দেখি। সো ক্যামেরার পজিশন, আমাদের ক্যামেরা পজিশন একটা টিপল আমরা এখানে নিয়ে রেখেছি, যেখানে ভ্যালুটা কত, ভ্যালুটা হচ্ছে 0, 500, 500। তার মানে এটা তো এক্স ওয়াই আর জেড এর ভ্যালু, রাইট? সো 0, 500, 500 তার মানে কি? তো আমাদের ক্যামেরাটা কোথায় বসে আছে সেটা একটু আমরা দেখি। সো টিপিক্যালি আমরা জানি আমাদের আপাতত এই কোঅর্ডিনেট সিস্টেম ওয়াইজ উপরে হচ্ছে জেড পজিটিভ, নিচে হচ্ছে এক্স পজিটিভ, অ্যান্ড এই দিকটা হচ্ছে আমাদের ওয়াই পজিটিভ। সো আমাদের ক্যামেরা পজিশনটা হচ্ছে 0, 500, 500। তো এক্স এর ভ্যালুটা কত? আমরা জানি যে একদম মাঝামাঝি বরাবর আমাদের 0, 0টাই হবে। ওকে, সো এক্স 0 মানে আমরা এখানে বসে আছি এই জায়গাটাতে। এরপর হচ্ছে ওয়াই হলো 500, তো তার মানে পজিটিভ দিকে আমি 500 আগাচ্ছি। সো এখানে আমি এখন কারেন্টলি আছি, দিস ইজ 0, 500 ফর নাও। এরপর জেড অ্যাক্সিসেও হচ্ছে আমি 500 ইউনিটস উপরে, তো সেটা হচ্ছে আমার ভার্টিক্যালি আপ, তার মানে এখান থেকে আমি এই জায়গাটায় বসে আছি। দিস ইজ মাই আই স্ল্যাশ ক্যামেরা পজিশন, আমি এখানে এখন বসে আছি। সো আমরা ইউজাররা বেসিকলি এই জায়গাটা থেকে 3D ওয়ার্ল্ডটা ভিউ করছি। আর রিমেম্বার আমাদের বলতে হয় একটা তো হচ্ছে ক্যামেরাটা কোথায়,
আমরা কোথায় দাঁড়িয়ে 3D ওয়ার্ল্ড দেখছি সেটাই হচ্ছে এই প্রথম 3টা প্যারামিটার। তো আমাদের এখানে কোডে যদি যাই, সো আমরা এখানে ক্যামেরা পজ যে টেপলটা সেখান থেকে XYZ কে আনপ্যাক করে নিচ্ছি, আর GLU লুক অ্যাট ফাংশনের ভিতর সেই XYZ টা পাস করে দিচ্ছি। তারপর 4th 5th 6th প্যারামিটারটা আমাদের ছিল যে কোথায় তাকিয়ে আছি। এখানে এটা কত দেওয়া, অরিজিন দেওয়া। সো তার মানে আমরা এই জায়গাটা থেকে দাঁড়িয়ে একদম অরিজিন বরাবর তাকিয়ে আছি। সো এইভাবে GLU লুক এট ফাংশনটা দিয়ে আমাদের পজিশনটা আর কোথায় আমরা তাকিয়ে আছি এবং ক্যামেরার ওরিয়েন্টেশনটাও কিরকম হবে, যে উপরটা কি জেড অ্যাক্সিস নাকি এক্স নাকি ওয়াই, এই জিনিসটাও আমরা ডিফাইন করে দিতে পারি। হোয়াট ইফ আমরা অরিজিনে না তাকিয়ে আমি সাপোজ 100 0,0 এই কোঅর্ডিনেটটাতে আমি তাকাতে চাই। সো এই কোঅর্ডিনেটটা বেসিকলি কোথায়, 0,0 এখানে, দিস ইজ 100,0,0, তার মানে এক্স অ্যাক্সিসের এই জায়গাটা হচ্ছে আমি অ্যাজিউম করতে পারি 100,0,0, তার মানে আমি এখনো এই জায়গাটাতেই দাঁড়িয়ে আছি, আমার ক্যামেরা পজিশন শিফট করেনি, বাট আমি এখন এই জায়গাটার দিকে দেখব, এই জায়গা বরাবর তাকাবো। তো আমরা তাহলে একটু করে দেখি এটা দেখতে কিরকম হয়, ভিজুয়ালি ডিফারেন্ট। সো এবার আমার লুক এটটা হচ্ছে 100। সো এবার আমাদের ওয়ার্ল্ডটা দেখি। সো দেখলেন আমরা আগে প্রিভিয়াস যদি সিনারিওটা চিন্তা করতাম, আমরা যেখানে দাঁড়িয়েছিলাম সেখান থেকে একদম বরাবর আমরা তাকাচ্ছি। এবার আমরা অ্যাকচুয়ালি এই সেন্টারে না তাকিয়ে ওর একটু পাশে গিয়ে 100 ইউনিটস এই টু দ্য লেফট তাকাচ্ছি, এই জন্য আমাদের 3D ওয়ার্ল্ডটাও বেঁকিয়ে গেল। এন্ড আমি যদি এখানে -100 দিয়ে দিই, সো আই এম লুকিং এট দি আদার সাইড। আমার পজিশন কিন্তু চেঞ্জ হয়নি, আমি একটা ডিফারেন্ট জায়গায় তাকাচ্ছি। আমরা আমাদের পজিশনটাও সাপোজ একটু চেঞ্জ করতে পারি। আমি এটাকে সেন্টারটাই রেখে দিচ্ছি। সাপোজ ক্যামেরা পজিশন, এবার অ্যাকচুয়াল ভ্যারিয়েবলটাই চেঞ্জ করি, বেটার। 500 না দিয়ে আমি যদি কারেন্টলি আমি যেখানে দাঁড়িয়ে আছি আমি আমার 3D ওয়ার্ল্ড থেকে যদি আরো দূরে যেতে চাই, তার মানে আমি ওয়াই অ্যাক্সিসের পজিটিভ দিকে আরো বড় একটা নাম্বার দিয়ে দিতে পারি। সাপোজ এটা যদি আমি 800 দিয়ে দেই, দেখি কি হয়। সো আগে আমরা মেবি এই জায়গাটাতে দাঁড়িয়ে ভিউ করছিলাম, আমরা এখন আরো দূরে চলে আসলাম। সো পজিটিভ ওয়াই অ্যাক্সিসে আগে সেন্টার থেকে 500-তে দাঁড়িয়েছিলাম, এবার 800-তে দাঁড়িয়ে জেড অ্যাক্সিসে 500-তে উঠে তাকিয়ে আছি সেন্টারটার দিকে। আমরা যদি চাই যে আরো উপর থেকে দেখতে, তো আমি আমার জেড অ্যাক্সিসটাকে বাড়িয়ে দিতে পারি। সো আমি ওয়াইটাকেই আগের মতো সেম রেখে দিচ্ছি। আমাদের এবার পজিশনটা আরো একটু উপরে হয়ে যাবে, বিকজ জেডটা এখন 800 করে দিচ্ছি। সো দেখলেন আমরা আগে বেসিকলি একটু নিচ থেকে তাকাচ্ছিলাম, এবার আমরা আর একটু উপর থেকে তাকিয়ে দেখছি। সো আমরা আরো একটা ক্লোজার টু এন এরিয়াল ভিউ পাচ্ছি। সো এইভাবে করে আমরা ক্যামেরা পজিশন আর আমাদের লুক এট টার্গেট ম্যানিপুলেট করে যেইভাবে ইচ্ছা সেভাবে এই 3D ওয়ার্ল্ডটা আপনারা কিন্তু ডিজাইন করতে পারেন। তো আমাদের 3D গ্রাফিক্সে এই প্রজেকশনটা সেট আপ করার জন্য দুটো ফাংশনের আমাদের দরকার হচ্ছে, যেখানে প্রথমটা হচ্ছে আমাদের GLU পার্সপেক্টিভ ফাংশন, যেখানে আমাদের ভার্টিক্যাল ফিল্ড অফ ভিউ, নিয়ার আর ফার প্লেনের ভ্যালু কতটুকু হবে মিনিমাম বা ম্যাক্সিমাম, এবং অ্যাসপেক্ট রেশিওটা দিয়ে দিতে হবে। তারপর আমরা কোথায় দাঁড়িয়ে আছি আর কোথায় দেখছি আর ক্যামেরার ওরিয়েন্টেশনটা কি সেটা আমরা এই GLU লুক এট ফাংশনটা দিয়ে করতে হবে। এইগুলো করার পর আমরা আমাদের 3D ওয়ার্ল্ডের প্রজেকশন সেটআপ কমপ্লিট। এবার আমরা 3D অবজেক্টসগুলো কিভাবে ড্র করব সেই পার্টটাতে চলে যেতে পারি, দেখি তাহলে। অ্যান্ড অ্যানাদার থিং, সাপোজ এখানে যদি আমরা চাচ্ছিলাম যে অ্যাট আ টাইম ক্যামেরাটা ধরেন আমরা যেখানে দাঁড়িয়ে আছি আমরা প্রত্যেকটা ফ্রেমে একদম দূরে যেতে থাকবো, আমাদের 3D ওয়ার্ল্ডটা থেকে আমরা আরো দূরে যেতে থাকবো। তো ওটা যদি আমরা করতে চাই আমাদের তাহলে কি করতে হবে, আমরা যেখানে দাঁড়িয়ে আছি ক্যামেরা পজিশন, আমাদের ওয়াই ভ্যালুটা আমরা বাড়িয়ে দিতে পারি,
তাহলে আমরা 3D ওয়ার্ল্ড থেকে প্রত্যেকটা ফ্রেমে আরো দূর 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 থেকে দেখতে থাকবো। তো এরকম যদি আমাদের কোনো অ্যানিমেশনের কাজ করতে হয়, রিমেম্বার আমাদের এখানে গ্ল্যাড আইডল ফাংশন যাকে কল দিবে, আমাদের সেটা একটা অ্যানিমেট নেম ফাংশন ছিল, এখানে সেটা আইডল। তো আমরা সেই আইডল ফাংশনে চলে যাই। সো আমরা এখানে বেসিক্যালি কাজটা কি করছি, আমাদের কাজটা বেসিক্যালি হলো আমরা গ্লোবাল ক্যামেরা পজিশনটা নিয়ে নিচ্ছি, আমরা এখানে আনপ্যাক করে ফেলি x, y, z is equal to our camera position। তারপর জানি আমরা কি করে দিব, প্রত্যেকটা ফ্রেমে y এর ভ্যালুটা বেসিক্যালি আমরা বাড়িয়ে দিতে থাকবো। তো তাহলে y প্লাস ইকুয়াল 0.5 করে করে দেখি কত আসছে, এটা করে আবার ক্যামেরা পজিশন ইজ ইকুয়াল টু আমাদের সেই x, y, z এর ভ্যালুটা দিয়ে দিচ্ছি। এবার তাহলে আমরা এফেক্টটা দেখি এটা কিরকম হতে পারে। তো দেখলেন আমরা দূরে চলে যাচ্ছি, বাট একটা টাইম পর আমরা আর দেখতে পাচ্ছি না। কেন দেখতে পাচ্ছি না? বিকজ আমরা যত দূরে চলে যাচ্ছি, রিমেম্বার রেঞ্জটা কত, রেঞ্জটা আমরা যদি ফেরত যাই, রেঞ্জটা হচ্ছে 0.1 থেকে 1500 পর্যন্ত। তো আমরা যখনই এই রেঞ্জের বাহিরে চলে যাব, আমাদের কিন্তু আর কোনো ওয়ার্ল্ড রেন্ডারই করবে না। ওকে, সো এই পার্টটা ফর নাও আমরা কমেন্ট আউট করে দিতে পারি। ওকে, এবার লেটস গো ব্যাক টু আমাদের সেই ডিসপ্লে, বা যেটা আমাদের এখানে শো স্ক্রিন ফাংশন হিসাবে আছে। তো আমরা আমাদের ক্যামেরাটা সেট আপ করা ডান, এরপর আঁকাআঁকির কাজ করব আমরা। তো চলেন আঁকাআঁকি কাজের জন্য ক্যামেরা পজিশনটা আগে একটু পিছিয়ে দিই, এটা আমরা 700 দিয়ে দিতে পারি, or না 600 দিয়ে দেওয়াটা বেটার। ওকে, তো আমরা এখানে প্রথমে কি আসে দেখি। এটা কিন্তু নেসেসারি না যে আপনারা 2D এলিমেন্টস ড্র করতে পারবেন না 3D ওয়ার্ল্ডে। আমরা অরিজিনালি আমাদের জিএল পয়েন্টস, জিএল লাইন্স যা কিছু শিখে এসেছি, ট্রায়াঙ্গেল, স্কোয়াডস, এই সব কিছু কিন্তু আপনারা 3D গ্রাফিক্সে ড্র করতে পারবেন। ইউ ক্যান, অ্যান্ড আমরা সেটাই দেখব। দেখেন আমরা এটা অলরেডি জানি, এটা একটা পয়েন্ট সাইজ হচ্ছে 20, জিএল বিগিন একটা জিএল পয়েন্টস, আর এখানে একটা এন ব্লক। ভিতরে আমরা কত দিয়ে দিচ্ছি দেখি। যেহেতু এটা 3D গ্রাফিক্স, দি অনলি ডিফারেন্স ইজ আগে আমরা জিএল ভার্টেক্স 2f দিয়ে করছিলাম, এবার 3f দিয়ে করতে হবে, কারণ আমাদের এক্স, ওয়াই আর জেড এর ভ্যালুটা দিয়ে দিতে হচ্ছে। তো দেখি ওরা গ্রিড লেন্থ নামে একটা ভ্যারিয়েবল ইউজ করছে। একদম যদি উপরে চলে যাই, হ্যাঁ, সো গ্রিড লেন্থ এখানে ইনিশিয়ালি 600 নেওয়া হয়েছে। তো তাহলে আমরা দেখি কোথায় আসছে ভ্যালুগুলো। সো প্রথমে হচ্ছে গ্রিড লেন্থ মাইনাস, সো তাহলে উই হ্যাভ -600, 600, 0। তো এই কোঅর্ডিনেটটা কোথায়? তাহলে আমরা যদি দেখি, আচ্ছা, তো আমাদের সেন্টারটা হচ্ছে এই লাইন বরাবর, এই পয়েন্ট বরাবর 0, 0, 0। সো -600 এক্স এর নেগেটিভ অ্যাক্সিস কিন্তু এই সাইডে, সো -600 আমরা ধরে নিচ্ছি হিয়ার। তারপর আমরা কি আছে আমাদের হাতে? 600, -600 + 600, তো তার মানে আমরা সামনে আসবো। সো -600 + 600, আর জেড এর ভ্যালুটা কত? 0। তো যেহেতু 0, আমরা আর উপরে উঠলাম না বা নিচে নামলাম না, এই এরিয়া বরাবর আমরা থেকে যাচ্ছি। সো সি, দিস ইজ আওয়ার সেই জিএল পয়েন্ট। এটাই কি সেই পয়েন্ট কিনা আমরা যে সাইজটা চেঞ্জ করে দেখতে পাই। এটা আমরা 50 দিয়ে দিচ্ছি, তাহলে দেখি। সো এই যে আমাদের পয়েন্টটা বড় হয়ে গেল। সো সি, আমরা কিন্তু একটা 3D ওয়ার্ল্ডেও আমাদের 2D এলিমেন্টস ড্র করতে পারছি। ওকে, তারপর কি কি আছে আমরা দেখি। জিএল বিগিন, জিএল কোয়াডস আছে। তো আমাদের এই এক্সাম্পলটাতে এরকম আমরা একটা গ্রিড সিস্টেম দেখতে পাচ্ছি, রাইট? সো টিপিক্যালি এই হোয়াইট একটা কোয়াড, এই পিছনের হোয়াইট পার্টও একটা কোয়াড, দিস পার্পল পার্ট অ্যান্ড দিস পার্পল পার্ট, এগুলোও কিন্তু এক একটা কোয়াড। ওকে, সো তাহলে আমরা এটা দেখতে পাচ্ছি। সো হোয়াট উই ক্যান ডু ইজ জাস্ট টু চেক কোনটাকে, আমরা বাকি তিনটাকে কমেন্ট আউট করে দিই ফর নাও।
সো এই পার্টটা আমরা দেখে নেই। সো প্রথমটা তার মানে হচ্ছে এই কোয়াডটাকে ডিফাইন করছে। তো দেখি কোঅর্ডিনেটসগুলো কি কি। আমাদের এখানে কালারটা হচ্ছে হোয়াইট দিয়ে দিচ্ছি। ওকে, প্রথম ভার্টেক্সটা হচ্ছে এই যে -600 600 0। তো তাহলে আমরা জানি -600 600 0, সো এই পয়েন্টের কথা বলছে। তারপর আমাদের কি আছে 0 600 0। তো আমাদের x0 হচ্ছে এই জায়গাটাতেই, সো 0 600 0। সো নেক্সট পয়েন্ট হচ্ছে এটা। তারপর আমাদের কি আছে দেখি। সো ভার্টেক্সটা হচ্ছে 0 0, এটা আমাদের অরিজিন। সো দিস ইজ দিস পার্ট। আর তারপর আমাদের কাছে আছে হচ্ছে -600 0 0। সো -600 আমাদের কোথায়, এই অরিজিন থেকে -600 x এর হচ্ছে এই পার্ট। সো -600, আর যেহেতু ওয়াইটা 0 তো আমি সামনে বা পিছনে যাচ্ছি না, আর জেডটাও যেহেতু 0 তো উপরে বা নিচে যাচ্ছি না। সো এই পয়েন্ট। তো এরকম করে প্রথম কোয়াডটা আমাদের কমপ্লিটেড। তারপর আমরা নেক্সট কোয়াডটা কমেন্ট আউটটা সরিয়ে ফেলি। সো এরকম করে আমরা জাস্ট হিসাব করে যদি দেখি, পরের পার্টটা হচ্ছে পিছনের এই কোয়াডটা। সো আপনারা এটা সাজিয়ে দেখবেন যে সেম আসছে কিনা, আপনাদের এই কোঅর্ডিনেটগুলো হিসাব করে দেখবেন। পরের এই পার্টটা দেখি, এটা কোন কোয়াডটা ছিল। সো এই পার্টটা হচ্ছে আমাদের পিছনের এই পার্পল কোয়াডটা। তো আমরা কালারটা চেঞ্জ করে নিচ্ছি। তারপর আপনাদের চারটা ভার্টিসেস ওরা কিভাবে সাজিয়েছে আপনারা হিসাব করে দেখবেন। সেম গোজ ফর এই ফোর্থ কোয়াডটা আমাদের। সো দেয়ার ইউ গো, আমাদের চারটা কোয়াডস ডান। সো এই কোয়াডসগুলো কিন্তু দেমসেলভস আর 2D অবজেক্টস, বাট আমরা কিন্তু এই 3D ওয়ার্ল্ড ওদেরকে ড্র করে ফেলেছি। সো এটাই আপনাদেরকে প্রথমে দেখানো ছিল যে আমরা চাইলে এখানে 2D শেপসও ড্র করতে পারবো, আমাদের সেই লিমিটেশন নেই কোনো এরকম যে পারবো না। তারপর কি কি আসে দেখতে পাই। তো আমাদের স্ক্রিনটাতে এইখানে কিছু টেক্সট আমরা দেখতে পাচ্ছি, রাইট? তো আমরা কিন্তু আপনাদেরকে এখানে একটা ডিফল্ট ফাংশনও বানিয়ে দিয়েছি এরকম টেক্সট রেন্ডার করার জন্য। তো সেই ফাংশনটার নাম হচ্ছে আপনাদের ড্র টেক্সট। এই ফাংশনটাতে জাস্ট একটা জিনিস আপনাদের খেয়াল রাখতে হবে। ফার্স্ট অফ অল, ফাংশনটার ভিতরে কোথা থেকে, মানে কোন কোঅর্ডিনেট পয়েন্ট থেকে আপনারা এই স্ট্রিং বা টেক্সটটা ড্র করতে চান সেই কোঅর্ডিনেটটা আমাদের এখানে আগে পাস করে দিতে হবে। তারপর আপনারা যে স্ট্রিংটা চাচ্ছেন সেই স্ট্রিংটা এরকম এফ ফরম্যাট করে পাস করে দিতে হবে। সো আপনারা চাইলে দেখেন এই যে এরকম একটা ভ্যারিয়েবলও পাস করে দিতে পারেন। সাপোজ এখানে যদি আমি আমার নেমটা পাস করে দেই, সেরকম করে যদি দিয়ে দিতে চাই, অর এভাবে না দেখিয়ে জাস্ট আমি র্যান্ড বারে গিয়ে I can put in my name here. সো যেটাই করব আপনার কিন্তু সেই জিনিসটা এখানে রেন্ডার হয়ে আসবে। বাট এই যে আমরা কোন কোঅর্ডিনেটটা থেকে ওরা শুরু হবে, এই কোঅর্ডিনেটটা অ্যাকচুয়ালি কি হিসাব করে আমরা পাস করব। ইউ হ্যাভ টু রিয়েলাইজ যে টেক্সটগুলোকে রেন্ডার করার জন্য আমরা অ্যাকচুয়ালি এই 3D ওয়ার্ল্ডের কোনো কোঅর্ডিনেট নিচ্ছি না। আমরা অ্যাকচুয়ালি প্রথম ল্যাবসে যে শিখেছিলাম না, আমাদের জিএল অর্থ ফাংশনটা দিয়ে আমাদের উইন্ডোর যে একটা 2D ওয়ার্ল্ড আমরা সেট আপ করে দিচ্ছিলাম, সেই 2D ওয়ার্ল্ডের রেসপেক্টে আপনাদের এই কোঅর্ডিনেটটা দিতে হবে যে কোন পজিশন থেকে আপনার টেক্সটটা শুরু হচ্ছে। তো আমরা যদি ড্র টেক্সট এই ফাংশনটাতে আসি, এই যে আমাদের এই ড্র টেক্সট ফাংশনটা দেখি তো কি কি আছে। তো বাহিরে থেকে আপনাদের XY রিমেম্বার কোঅর্ডিনেটটা কোথা থেকে টেক্সটটা শুরু হবে সেটা পাস অন করে দিতে হবে, আর টেক্সটটা কি সেটা একটা ফরম্যাট করে পাস করে দিতে হচ্ছে। আর এখানে ফন্টটা বাই ডিফল্ট তো এটা থাকবেই। তো আমরা এখানে দেখেন কালারটা হোয়াইট দিয়ে দিচ্ছি, এখানে প্রজেকশন সেট আপ করে দিচ্ছি, সেগুলোকে আমরা রিসেট করে দিচ্ছি। এরপর খেয়াল করে দেখেন এই ফাংশনটার ভিতর আমাদের সেই জিএল অর্থ, রিমেম্বার আমি বলেছিলাম আপনাদেরকে যে জিএল অর্থ 2D ফাংশনটাও থাকে, যেখানে লাস্টের সেই জেড মিনিমাম আর জেড ম্যাক্স প্যারামিটারটা বাদ দিয়ে দেয়। তো এটা সেম জিনিস, জাস্ট জেড পার্টটা নেই।
তো খেয়াল করে দেখেন আমাদের জেড মিনিমাম হচ্ছে 0 আর ম্যাক্সিমাম হচ্ছে 1000, ওয়াই মিনিমাম হচ্ছে 0 আর ম্যাক্সিমাম হচ্ছে 800। তো আমাদের উইন্ডোটার 2D কোঅর্ডিনেট সিস্টেমটা দেখতে কিরকম সেটা যদি আমরা এখন খেয়াল করে দেখি, তো বেসিকলি আমাদের 3D ওয়ার্ল্ড তো 3D ওয়ার্ল্ডই, সেটা কিন্তু কমপ্লিটলি সেপারেট। উইন্ডোটার ভিতরেই 3D ওয়ার্ল্ড, রাইট? বাট এমনি উইন্ডোটার আমাদের এক্স মিনিমাম হচ্ছে 0, এক্স ম্যাক্সিমাম হচ্ছে আমাদের 1000, ওয়াই মিনিমাম পয়েন্ট হচ্ছে আমরা দিয়ে রেখেছি 0 আর ওয়াই ম্যাক্সিমাম পয়েন্ট আমরা দিয়ে রেখেছি 800। সো আমাদের তাহলে অরিজিনটা কোথায়? সো 2D কোঅর্ডিনেটর সিস্টেমে আমাদের অরিজিনটা কিন্তু এই 00-তে। তো আপনারা যদি খেয়াল করে দেখেন আমাদের টেক্সটটা কিন্তু এই জায়গা থেকে অ্যাপিয়ার করছে, রাইট? তো এই জায়গাটার আমি যদি কোঅর্ডিনেটটা বের করতে চাই, খেয়াল করে দেখেন এই পার্টটা ইজ ভেরি ক্লোজ টু 0। তো তার মানে এখানে এক্স এর ভ্যালু 10 অথবা 20-র মতো কিছু একটা হতে পারে। আর এই পার্টটা দেখেন ভেরি ক্লোজ টু মাই ওয়াই ভ্যালু, তাহলে এটা হচ্ছে 600 বা 700 সামথিং হতে পারে। তো এই জন্য যদি আপনারা খেয়াল করে দেখেন আমরা আমাদের সেই শো স্ক্রিন ফাংশনে চলে যাই, যেখানে আমরা ডাক দিয়েছিলাম ড্রটেক্স ফাংশনটাকে। সো এই যে আমাদের ড্রটেক্স ফাংশনটার ভিতর আমরা কিন্তু 2D কোঅর্ডিনেট সিস্টেম ওয়াইজ কোঅর্ডিনেটটা দিয়ে দিচ্ছি। সো এই যে আর র্যান্ডম ফিক্স পয়েন্ট কথাটা কোঅর্ডিনেট 10,680 থেকে যেন শুরু হয়, আর দ্য সেকেন্ড স্ট্রিং এটা যেন 10,640 কোঅর্ডিনেটটা থেকে শুরু হয়। তো আপনাদের কিন্তু এইভাবেই করে দিতে হবে বাকি সব কিছু। অ্যান্ড এই ড্রটেক্স ফাংশনটা আপনাদের ধরতে হবে না, ইউ হ্যাভ টু জাস্ট ইউজ ইট, দ্য ডিফল্ট ভার্সন দ্যাট ইজ। তো এতটুকু পর্যন্ত আপনাদের এই ড্রটেক্স ফাংশনটা। সো এরপর আমাদের দেখি কি কি আসে। আমরা আমাদের শো স্ক্রিন ফাংশনে আবার ফেরত চলে যাই। ওকে, তো আমরা আমাদের সেটআপ ক্যামেরা দেখে ফেলেছি, পয়েন্টস দেখলাম, কোয়াডস দেখলাম, আমরা টেক্সটও কিভাবে ড্র করব, বাট টেক্সটের কোঅর্ডিনেটটা কিন্তু আমাদের 2D স্ক্রিন ওয়াইজ দিতে হবে, 3D ওয়ার্ল্ডের কোঅর্ডিনেট ওয়াইজ না, বিকজ এই দুটো কিন্তু কমপ্লিটলি সেপারেট হবে। আমরা চাইলে একটা জিনিস দেখতে পারি, এখন একটু ইন্টারঅ্যাক্টিভনেস আমরা দেখি। সাপোজ আমি চাচ্ছি আমি যখন আমার এখানে কিবোর্ডে আমি W প্রেস করব, আমি যখন W প্রেস করব তখন আমার ক্যামেরা পজিশনটা আমাদের যে এক্স অ্যাক্সিস, আমি চাচ্ছি ক্যামেরা পজিশনের এক্স এর ভ্যালু তখন প্লাস মাইনাস হবে। তো তাতে কি আমার 3D ওয়ার্ল্ডটা দেখতে ডিফারেন্ট হবে। বাট এরকম যখন 3D ওয়ার্ল্ড দেখতে ডিফারেন্ট হবে, আমার স্ক্রিনের উপর যে টেক্সটটা এদের পজিশন কি কোনোভাবে চেঞ্জ হবে না? কিন্তু একটু দেখি। সো আমি যদি একটা কি বেসিসে কোনো কাজ করতে চাই, আমরা জানি আমাদের কিবোর্ড লিসেনার ফাংশনে যেতে হবে। সো আমরা কিন্তু আপনাদের জন্য এই কিবোর্ড লিসেনার, এই যে আইডল ফাংশন সব কিছু কিন্তু এখানে খালি, বিকজ ল্যাব অ্যাসাইনমেন্ট 3টাই কিন্তু আপনাদের এখানে এসে এসে ফিল ইন করতে হবে। সো এই যে আপনাদের মাউস লিসেনারটা এমটি, আমাদের এখানে স্পেশাল কি লিসেনারটাও এমটি, কিবোর্ড লিসেনারও এমটি। আচ্ছা, এখানে স্পেশাল কি লিসেনার এখানে অলরেডি দেওয়া আছে, ইয়া এখানে আমাদের তো কি আর এক্স ওয়াই দিয়েই দেয় বাই ডিফল্ট। সো এখানে আমরা গ্লোবাল ক্যামেরা পজিশনটা নিয়ে নিচ্ছি, টাপল আনপ্যাক করে দিচ্ছি। সো এই যে এখানে দেখেন ইফ কি ইজ ইকুয়াল টু গ্লাট কি লেফট, আমরা যদি আমাদের লেফট অ্যারোটা প্রেস করি তাহলে এক্স এর ভ্যালু মাইনাস হতে থাকে, রাইট? তো এক্স এর ভ্যালু যদি মাইনাস হতে থাকে তো তাহলে আমাদের যে ওয়ার্ল্ডটা আমরা এখানে ভিউ করছি, সো এখানে আমাদের সিলিন্ডার্স, এখানে সিলিন্ডার্স, এখানে স্ফিয়ারটা, আমরা যে ওয়ার্ল্ডটা ভিউ করছি আমরা তো সাপোজ এদিকে দাঁড়িয়ে আছি, রাইট? দূরে কোথাও, অ্যাজ ইন এই যে এইখানে আর উপরে কোথাও আমরা এদিকে দাঁড়িয়ে আছি। আমি যদি ক্যামেরা পজিশনের এক্সটা মাইনাস করতে থাকি তাহলে কিন্তু আমাদের ক্যামেরা পজিশনটা এই পাশে জাস্ট শিফট হতে থাকবে। অ্যান্ড যদি আমি এক্স এর ভ্যালু প্লাস করতে থাকি তাহলে ক্যামেরা পজিশন এই পাশে জাস্ট শিফট করতে থাকবে। সো এই এফেক্টটা আমরা তাহলে দেখি। সো ইফ আই রান দিস, এইবার আমি আমার সেই লেফট অ্যারোটাই প্রেস করছি যেটাতে এক্স মাইনাস হয়। সো দেখেছেন
আমি যদি এখানে লেফট অ্যারোটা প্রেস করছি, আমার ক্যামেরা পজিশনটা বেসিকলি ডান দিকে চলে যাচ্ছি। আমরা বেসিকলি ডান দিক থেকে 3D ওয়ার্ল্ডটাকে ভিউ করছি। আমি যদি এখন রাইট অ্যারো প্রেস করি, তাতে আমার এক্স এর ভ্যালু প্লাস হচ্ছে। সো দেখেন আমরা বেসিকলি জাস্ট লেফটের দিকে হেঁটে আসছি। সো 3D ওয়ার্ল্ডটাও আমরা সেভাবে কিন্তু ভিউ করছি। এটা শুধু এক্সও না, আমরা ওয়াই দিয়েও টেস্ট করতে পারি। আমি যদি এখানে ওয়াইটা দিয়ে দেই, সো তাহলে কি হয়, আমরা যদি ওয়াই দিয়ে দেই, আমাদের ওয়াই এর নেগেটিভ অ্যাক্সিস তো পিছনের দিকে, রাইট? তো আমি যদি ওয়াইটাকে মাইনাস করতে থাকি, তার মানে আমার ক্যামেরা পজিশন আরো ভিতরের দিকে যেতে থাকবে না? সো দেখি, সো দেখেছেন আমরা আরো জুম ইন করছি আর কি। সো আমরা আরো ভিতরের দিকে চলে যাচ্ছি কম্পেয়ার টু আমি যদি তাহলে এখানে ওয়াইটাকে প্লাস করতে থাকি ক্যামেরা পজিশনের, তাহলে কি একটা জুমড আউট এফেক্ট পাবো। সো এই যে আমরা দূরে চলে যাচ্ছি। অ্যান্ড আমরা কিন্তু এটা সাইমালটেনিয়াসলিও করতে পারি। অ্যাজ ইন এই কাজটা যখন হবে তখন ওয়াইটাও মাইনাস ইকুয়াল 1 হবে, অ্যান্ড এক্সটাকেও আমি চাইলে তখন মাইনাস ইকুয়াল 1 করে দিতে পারি। সো দেখি তো এই কালেকটিভ কম্বিনেশনটা কিভাবে চেঞ্জ করে আমার ক্যামেরাটাকে। সো আমি যদি এখন লেফট অ্যারোটা প্রেস করি, সো দেখেছেন আমি রাইটের দিকে যাচ্ছি আর ভিতরের দিকেও কিন্তু যাচ্ছি। আমি যদি এখন, সো দেখেছেন এখন কিন্তু এই 3D অবজেক্টগুলোর শেপ অ্যান্ড এভরিথিং একটু বোঝা যাচ্ছে। আমি এবার রাইট অ্যারো প্রেস করছি, তো তাহলে আমি এক্স এর পজিটিভ দিকে যাচ্ছি, মানে লেফটের দিকে আমি যাচ্ছি, এবং শুধু তাই না আমি কিন্তু পিছন দিকে একটু সরে আসছি, বিকজ ওয়াইটাও কিন্তু আমার প্লাস হচ্ছে এখানে। দেখেছেন আমি দূরেও যাচ্ছি বাদিকেও যাচ্ছি। ওকে, অ্যান্ড সিমিলারলি আপনারা জেড এর উপর এফেক্টটাও দেখতে পান। এখানে আমরা যদি সেই জেড এর এফেক্টটা দেখতে চাই, আমরা এখানে জেডটাকে জাস্ট প্লাস করে দিতে পারি, এখানে আমরা জেডটাকে মাইনাস করে দিতে পারি, আর এই পার্টটা আমরা সরিয়ে দিই। সো এখন তাহলে কি হবে, ক্যামেরাটা তাহলে জাস্ট উপর নিচে নামবে, বিকজ জেড হচ্ছে আমাদের আপওয়ার্ড অ্যাক্সিসটা। সো আমি যদি এখন লেফট অ্যারোটা দিই, আমরা কিন্তু নিচের দিকে নামছি। দেখেন নামতে নামতে একটা পার্টি কিন্তু আমাদের আই লেভেল একদম বরাবর হয়ে যাবে আমাদের সেন্টারটার সাথে। সো এই যে একদম বরাবর হয়ে যাচ্ছে, আমরা নিচে নেমে এসেছি। অ্যান্ড এবার আমি রাইট অ্যারোটা প্রেস করছি, সো আমার জেডটা প্লাস হচ্ছে, তার মানে আমি এখন উপরের দিকে উঠে আসছি। সো এইভাবে করে কিন্তু আমরা ভ্যারিয়েবলসগুলো দেখতে পাই। রিমেম্বার আমাদের উপরের টেক্সটের এখানে অ্যাজ ইন এই পার্টটা যেখানে আমি আমার নাম দিয়ে রেখেছি, এই পার্টটা তো আমাদের একটা র্যান্ড ভ্যারিয়েবল থেকে আসছে, রাইট? তো আমরা চাইলে কিন্তু র্যান্ড ভ্যারিয়েবলটাকে চেঞ্জ করতে পারি অ্যাট আ টাইম, সেই এফেক্টটাও কিন্তু আমরা দেখতে পারি। দেখেন, সো লেট দিস বি আ নাম্বার, সাপোজ 423। সো আমি যদি একটা কি ভ্যালু প্রেস করে করতে চাই, বা আমি তাহলে স্পেশাল কি লিসেনারি আসি, তো এগুলো লাগবে না। ইফ গ্লাড কি ইজ ইকুয়াল টু রাইট, তাহলে আমার এই র্যান্ড ভ্যারিয়েবলটা আমি প্লাস ইকুয়াল 50 করে দিচ্ছি। তো দেখি তাহলে কি হয়। সো আমি দেখেন এই পার্টটা না করে আমরা ধরেন এই পার্টে এখানে না দেখে চলেন আরেকটা জায়গায় দেখি, আইডল ফাংশনটাতে দেখি, তাহলে জিনিসটা অটোমেটিকলি হবে। সো আমরা এফেক্ট আরো ফাস্ট দেখতে পারি। সো আমাদের আইডল ফাংশনটা কোথায়? সো এখানে জাস্ট আমরা দিয়ে দিতে পারি র্যান্ডভার প্লাস ইকুয়াল 50। এখানে আমাদের একটা মাই ব্যাড, এখানে আমাদের যে এররটা আসছে সেটা হচ্ছে চিনতে পারছে না গ্লোবাল র্যান্ডভার আমার নিয়ে আসতে হচ্ছে। সো দেখি তো কি হতে পারে। সো দেখেছেন অ্যাট এভরি টাইম আমার যে উইন্ডোটা রিড্র হচ্ছে ওই আমাদের অ্যানিমেট ফাংশন,
বা আইডল ফাংশনটা তো এভরি টাইম রান করে, রাইট? সো প্রত্যেকবার ও 50 করে করে বাড়িয়ে দিচ্ছে। সো আমাদের রিফ্রেশ রেট ওয়াইজ এই ভ্যালুটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আমরা এটা আগের ওই পার্টটা তো দেখে আসতে পারি, যেটা ছিল আমাদের এই পার্টে স্পেশাল কি লিসেনার। সো এটা আমরা আইডল ফাংশন দিয়েও করতে পারি, আর এই জায়গাটায় গ্লোবাল ক্যামেরা পজিশনের সাথে আমরা র্যানভার নিয়ে নেই। সাপোজ 10 করে করে বাড়ছে। সো এই পার্টটা দেখি। সো মাই ব্যাড, এই পার্টটা তো অটোমেটিকলি আইডল ফাংশনে বেরিয়েই যাবে। সেকেন্ড আমি এখন রাইট অ্যারোটা প্রেস করছি, এখানে নাম্বারটাও কিন্তু বেড়ে যাচ্ছে। সো যতভাবে আপনারা ইন্টারঅ্যাক্টিভ করতে পারেন আপনাদের উইন্ডোটাকে, ইউ হ্যাভ অল দ্য ফ্রিডম টু ডু ইট। সো এরপর আমরা চলে যাই শো স্ক্রিনের। সব কিছু দেখেছি, লাস্ট যে পার্টটা আমাদের দেখা বাকি ছিল সেটা হচ্ছে এই ড্র শেপ ফাংশনটা, যেটার ভিতরেই বুঝতে পারছেন আমাদের এই 3D এলিমেন্টগুলো আছে। ওকে, সো এরকম যদি থাকে, লেটস ফাইন্ড আওয়ার ড্র শেপস ফাংশন। Found it. So draw shape ফাংশনে কি কি আসে দেখি। আমরা বেসিক্যালি সলিড কিউবস ড্র করতে পারবো। আমাদের কিন্তু মাথায় রাখতে হবে, এন্ড আপনাদের অ্যাসাইনমেন্ট ডেসক্রিপশনেও এটা লেখা আছে, সেটা হচ্ছে এই 3D OpenGL ইন্ট্রো পাই ফাইলে যেই ফাংশনসগুলো আসে অ্যাজ এন OpenGL এর, আপনাদের কিন্তু স্ট্রিক্টলি এগুলোকেই ফলো করতে হবে। এই টেমপ্লেট কোডের বাহিরে কোনো OpenGL ফাংশন কিন্তু আপনারা ইউজ করতে পারবেন না। তো তাহলে দেখি আমরা শেপ কি কি ধরনের ড্র করতে পারবো। আমরা সলিড কিউব ড্র করতে পারবো, এরপর আমরা দেখব সিলিন্ডার্স, উই ক্যান ড্র সিলিন্ডার্স থাকবে, এবং লাস্টলি আমাদের স্ফিয়ার্স থাকবে। এই তিনটা অবজেক্ট থাকবে। এরপর আমরা মিড টার্মে সবাই সুন্দর করে পড়ে পরীক্ষা টরীক্ষা দিয়ে সবাই এক্সপার্ট হয়ে গিয়েছি ইন আ ভেরি ডিয়ার টপিক কল্ড ট্রান্সফরমেশন। তো আমাদের 3D গ্রাফিক্সে কিন্তু ট্রান্সফরমেশন ইজ আ ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট। আমরা অনেক ধরনের ট্রান্সফরমেশন শিখেছি, তার ভিতর আমরা জিএল ট্রান্সলেটটা দেখব। বেসিক্যালি আমরা ট্রান্সলেশন দেখব, ট্রান্সফরমেশন। এরপর আমরা দেখতে পাবো স্কেলিং ইউজিং এই ফাংশনটা জিএল স্কেল এফ। তারপর আমরা দেখতে পাবো রোটেশন ট্রান্সফরমেশনটা, যেটা হচ্ছে জিএল রোটেট এফ ফাংশন। সো এই তিনটা ফাংশন আর এই তিনটা অবজেক্টস আপনারা অ্যালাউড টু ইউজ ইন 3D গ্রাফিক্স। তো আমরা একটা একটা করে একটু দেখি, আমরা একটু কমেন্ট আউট করে নেই বাকি পার্টগুলো। সো আমাদের শুরু হয় এই জায়গাটা থেকে। সো বাকি রেস্ট অফ দ্য পার্ট দ্যাট উই কমেন্টেড আউট। ওকে, সো এখন আগে একটু রান দিয়ে দেখি কি কি আসে। সো ফর নাও দেখেন আমাদের এখানে এই রেড কালারটা তো ছিলই, এটা থাকুক। আমাদের মাঝখানে এই জায়গাটায় একটা দেখে অ্যাকচুয়ালি এটাকে কিন্তু একটা পয়েন্ট মনে হচ্ছে, বাট আমরা একটু পাশে যাই। কিবোর্ড বা স্পেশাল কি লিসেনারে লেফটটা যদি হয়, আমরা এটা না ওয়াইটাকে একটু দিয়ে দিই, আর কি রাইট যদি হয় তাহলে হচ্ছে আমরা এক্সটাকে একটু মাইনাস করে নিই, জাস্ট টু সি, বিকজ আদারওয়াইজ দেখতে এটা মনে হচ্ছে এটা একটা জিএল পয়েন্ট। সো এই যে আমরা যদি খেয়াল করে দেখি, সো দেখেছেন এটা কিন্তু একটা পয়েন্ট না, দিস ইজ এ 3D শেপ, এটা কিন্তু একটা কিউব আর রেড কিউব। তো দেখি কিভাবে আসছে। তো আমরা যেহেতু এখানে ট্রান্সফরমেশনস করব, আমাদের কিন্তু মাথায় একটা জিনিস রেখে দিতে হবে, সেটা হচ্ছে একটা পার্টিকুলার টাইম আমি যতগুলো নতুন নতুন ট্রান্সফরমেশনস ইন্ট্রোডিউস করতে থাকব, এই ট্রান্সফরমেশনসগুলো ইন্ট্রোডিউস করার পর যা যা ড্র করব তা কিন্তু আগের সবগুলো ট্রান্সফরমেশনসের এফেক্ট ওর উপর পড়বে। অ্যাজ ইন আমরা আস্তে আস্তে দেখবো হোয়াট ডু আই মিন বাই দিস। তো এই পুশ ম্যাট্রিক্সের কনসেপ্টটা আমরা একটু পরে আসি, এখান থেকে শুরু করি। লাইন 43। তো আমরা কালার সেট করতে পারি ইউজিং জিএল কালার 3F।
এটা আমরা জানি। ওকে, তারপর কি কি আসে দেখি। GL ট্রান্সলেট F, এই ফাংশনটা দিয়ে আমরা এক্স অ্যাক্সিসে কতটুকু ট্রান্সলেশন করাবো, ওয়াই অ্যাক্সিসে কতটুকু ট্রান্সলেশন করাবো, জেড অ্যাক্সিসে কতটুকু ট্রান্সলেশন করাবো সেটা আমরা ডিফাইন করে দিতে পারি। এখানে আমরা GL ট্রান্সলেট F দিয়ে লিখেছি 0 0 0। তো তার মানে টেকনিক্যালি এখানে কোনো ট্রান্সলেশন হচ্ছে না। যদি কোনো ট্রান্সলেশন না হয়, আপনার অবজেক্ট ড্রয়িং সবসময় সেন্টারটা থেকেই শুরু হবে। তো আমরা তাহলে সেন্টারেই আছি। তো আমি সেন্টার বরাবর গ্লাস সলিড কিউব ইউজ করে, যেটার সাইজ হচ্ছে 60, আমি একটু বাড়িয়ে দেখি, এটা 100 দিয়ে দিই। সো আমি একটু সাইজ 100-এর একটা সলিড কিউব ড্র করতে চাচ্ছি, which is রেড কালার। তাহলে দেখি, সো এই যে আমাদের সেই কিউবটা চলে আসলো। সো দিস ইজ আওয়ার সলিড কিউব। এরপর দেখি নেক্সটে কি আসে। নেক্সটে আমি একটা ট্রান্সলেশন করাচ্ছি। ট্রান্সলেশনটা কত? GL ট্রান্সলেট F 0 0 100। তার মানে আমাদের ইনিশিয়ালি পয়েন্টারটা, মানে আমরা ড্র করা শুরু করছিলাম কোথা থেকে? অরিজিন থেকে। আমরা অরিজিনে সলিড কিউবটা ড্র করে ফেললাম। এইবার আমি বলতে পারেন সেই পয়েন্টারটাকে বললাম ট্রান্সলেট টু 0 0 100। তো তাহলে এই 0 0-তে ছিল 0 0 0-তে, এবার 0 0 100। তো আমি এরপর যা কিছুই ড্র করব সেই সব কিছু কিন্তু 0 0 100 অ্যাজ ইন 100 ইউনিটস উপর থেকে ড্র হওয়া শুরু হবে কিন্তু, তাই তো? তো তাহলে আমি এটাকে ট্রান্সলেট করে ফেললাম। আমি এবার দেখেন কালারটাও রিডিফাইন করে দিচ্ছি। এবার কালারটা হচ্ছে গ্রিন। এইবার রিডিফাইন করে দেওয়ার পর আমি আরেকটা সলিড কিউবকে ড্র করছি, যেটার সাইজ হচ্ছে 60। তো এই সলিড কিউবটা এখন কোথায় অ্যাপিয়ার করবে? যেহেতু আমি এখন একটা 0 0 100-এর ট্রান্সলেশন করেছি, তাহলে এখন এই ট্রান্সলেশনের এফেক্টটা কিন্তু এই সলিড কিউব নিয়ে নিবে। তো তার মানে এই সলিড কিউবটা 100 ইউনিটস উপর থেকে, যেহেতু এক্স ওয়াইতে ট্রান্সলেশন হয়নি, জেড অ্যাক্সিসে 100 ইউনিটস হয়েছে, তো উপর থেকে 100 ইউনিটস পর ড্র হওয়া শুরু করবে। তো দেখি তাহলে এটা কোথায় অ্যাপিয়ার করে। সো দেখেছেন, রেডের ঠিক 100 ইউনিটস উপর থেকে গ্রিনটা আসলো। তারপর আমরা পরের পার্টে যাই। এবার আমরা কালারটা আবার চেঞ্জ করে দিচ্ছি। সো নাও দ্য কালার ইজ ইয়েলো। এইবার আমি একটা স্কেলিং করছি, একটা স্কেলিং ট্রান্সফরমেশন হবে। স্কেলিং ট্রান্সফরমেশনের আমাদের ফাংশনটা হচ্ছে GL স্কেল F। এখানেও আপনাদের তিনটা প্যারামিটার কেন? এক্সকে আমি কত করে স্কেল করব? 2 করে। ওয়াইকে আমি কত করে স্কেল করছি এবং জেড ভ্যালুকে কত করে স্কেল করছি। তো সবগুলোই 2, তার মানে এখানে একটা ইউনিফর্ম স্কেলিং হচ্ছে অফ আ স্কেল ফ্যাক্টর উইথ 2। তো তাহলে আমরা দেখি কি কি হবে। এটার পর আমরা এখন ড্র করব কি? উই আর গোয়িং টু ড্র আ সিলিন্ডার। সো এই জন্য ফাংশনটা হচ্ছে আমাদের GLU সিলিন্ডার। এই ফাংশনটা দেখেন তো কয়টা প্যারামিটার নিচ্ছে? 1 2 3 4 5 এবং 6টা প্যারামিটারস নিচ্ছে। সো প্রথম প্যারামিটারটা বেসিক্যালি একটা অবজেক্ট ক্রিয়েট করে, একটা কোয়াড্রিক অবজেক্ট ক্রিয়েট করছে। সো বাই ডিফল্ট ফার্স্ট প্যারামিটারটা সবসময় আপনারা GLU নিউ কোয়াড্রিক এই ফাংশনটাকে কল দিয়ে রাখবেন। এর পরের পার্টটা থেকে আমরা শুরু করি। সো এর পরের পার্টটা বেসিক্যালি কি? আমাদের এখানে দেখেন কমেন্ট আউট করা আছে। যেহেতু আমরা একটা সিলিন্ডার ড্র করছি, তো সিলিন্ডারটা বেসিক্যালি কিরকম হতে পারে দেখি। আমাদের নেক্সট যেটা প্যারামিটার হচ্ছে বেস রেডিয়াস এবং টপ রেডিয়াস। বেস রেডিয়াস আর টপ রেডিয়াস এখানে কি আছে দেখি। বেস রেডিয়াসটা হচ্ছে 40 দেওয়া, আর টপ রেডিয়াসটা হচ্ছে আমার এখানে 5 দেওয়া। তো আমার বেস আর টপ রেডিয়াস তো ম্যাচ করলো না। আমি যদি সিলিন্ডারটাই ড্র করতে চাই, আমাদের একটা টিপিক্যাল সিলিন্ডার শেপ তো এরকম সিমেট্রিকই হবে। সো যেখানে এদিকেও যতটুকু রেডিয়াস, এখানেও কিন্তু রেডিয়াসটা এক্স্যাক্টলি সেম। বাট অ্যাকর্ডিং টু আমাদের প্যারামিটার, একটার রেডিয়াস হচ্ছে এরকম 40-র মতো, আরেকটার রেডিয়াস কিন্তু তার থেকে মাচ স্মলার, অ্যাজ ইন এরকম এতটুকু। তো এবার যদি আমি কানেক্ট করি
এইবার কিন্তু সিলিন্ডারটা দেখতে অ্যাকচুয়ালি একটা কোণের মতো হয়ে যাচ্ছে, রাইট? তো তার মানে ইউজিং দিস সেম ফাংশন GLU সিলিন্ডার, আমরা একটা সিলিন্ডারকেও দেখাতে পারি। সিলিন্ডারকে যদি আপনি দেখাতে চান তাহলে বেস আর টপ রেডিয়াসটা সেম রাখতে হবে। আদারওয়াইজ আমরা যদি কোনো কোণ দেখাতে চাই তাহলে আমাদের একদম যে পার্টটা হচ্ছে টপ থাকে এটার রেডিয়াস সাধারণত আমরা 1 বা 2 দিয়ে দিতে পারেন, একদম ছোট্ট করে দেখানোর জন্য। আর বেস রেডিয়াস তো ইচ্ছা মতো যেটা দিতে চাবেন সেটাই। তো তাহলে দেখি বাকি প্যারামিটারসগুলো কি কি। এরপরের প্যারামিটারটা, দ্য ফোর্থ প্যারামিটার ইজ আওয়ার নাথিং বাট হাইট। সো এটা কোণ হলে বা সিলিন্ডার হলে তার হাইট কতটুকু, তো এইটুকু আমরা আগে দেখি, বাকি দুটো প্যারামিটার কথা ডিক্লেয়ার করছি। তো দেখেন এই যে সিলিন্ডারটা অ্যাপিয়ার করলো, এই সিলিন্ডারটা কিন্তু দেখি তো আমরা ট্রান্সফরমেশনস কি কি করে রেখেছি। এখানে একটা ট্রান্সলেশন করেছি 000, মানে টেকনিক্যালি এখানে কোনো ট্রান্সফরমেশনই হয়নি। আমরা একটা সলিড কিউবকে ড্র করলাম, এরপর আমরা একটা ট্রান্সলেশন করিয়ে 100 ইউনিটস উপরে নিয়ে গিয়েছি একটা পয়েন্টারকে। তো তার মানে এখন থেকে যা কিছুই আমরা ড্র করব সব কিছু 100 ইউনিটস উপর থেকে ড্র হওয়া শুরু হবে, তাই তো? কিউবটা ড্র করলাম, তারপর আমরা একটা স্কেলিং ট্রান্সফরমেশনও করেছি অফ ইউনিটস 2। তো তারপর কিন্তু আমরা এই সিলিন্ডারটাকে ড্র করছি। তার মানে সিলিন্ডারটা ড্র করার আগ পর্যন্ত আমরা যতগুলো ট্রান্সফরমেশনস করেছি, এই ট্রান্সলেশন প্লাস এই স্কেলিং, এই দুইটা ট্রান্সফরমেশনের এফেক্টই কিন্তু আমার এই সিলিন্ডারটা পারবে, ওর উপর পড়বে। সো তাহলে এই সিলিন্ডারটা 100 ইউনিটস উপর থেকে শুরু হচ্ছে এবং স্কেলড হচ্ছে উইথ আ স্কেল ফ্যাক্টর অফ 2। আমি যদি সাপোজ এই স্কেল ট্রান্সফরমেশনের পর আরেকটা ট্রান্সলেশন করতাম GL ট্রান্সলেট দিয়ে, সাপোজ এটা হচ্ছে আমি 00, আরও মেবি আমি 300 ইউনিট উপরে উঠিয়ে দিই, না বেশি হয়ে যেতে পারে, 200 ইউনিটস আমি উপরে উঠিয়ে দিই, তাহলে দেখি তো। সো এই সিলিন্ডারটা ড্র করার আগে আমার কাছে এবার ট্রান্সলেশনস কি কি হচ্ছে। একটা 100 ইউনিটস আপ জেড অ্যাক্সিস বরাবর 100 ইউনিটস একটা ট্রান্সলেশন হচ্ছে, তারপর একটা স্কেলিং হচ্ছে উইথ এ স্কেল ফ্যাক্টর অফ 2, তারপর আরেকটা ট্রান্সলেশন হচ্ছে 200 ইউনিটস উপরে। তাহলে এই তিনটা ট্রান্সফরমেশনের কালেকটিভ এফেক্টটা কিন্তু এই সিলিন্ডারটার উপর পড়ে যাবে। তো তাহলে টোটাল ট্রান্সলেশন আমার কত হচ্ছে, উপরে 100 প্লাস উপরে আরও 200, তার মানে এবার অরিজিন থেকে 300 ইউনিট উপর পর সিলিন্ডারটা অ্যাপিয়ার করবে এবং অবভিয়াসলি ও টুয়াইস স্কেলড হয়ে যাবে XY Z অ্যাক্সিস বরাবর। তো এবার তাহলে আমরা দেখি সিলিন্ডারটা কোথায় অ্যাপিয়ার করছে। সো দেখলেন অনেক উপরে উঠে গেল, তো আমরা একটু কমিয়ে দিই এই ভ্যালুটাকে, সো 50 করে দিই, মানে আগে 100 এবার প্লাস আরও 50 আমরা ওকে উঠিয়ে দিচ্ছি। তো দেখি ও কোথায় আসে। তো দেখলেন আগে যেহেতু শুধুমাত্র 100 ইউনিটস উপরে ছিল, এই জন্য গ্রিন কিউব আর এই ইয়েলো সিলিন্ডারটা ওভারল্যাপ করছিল। যেহেতু ইয়েলো সিলিন্ডারটাকে আপনি পরে ড্র করেছেন, ও গ্রিন কিউবটাকে কভার করে রেখেছিল। সেটা দেখানোর জন্যই আমি অ্যাকচুয়ালি সিলিন্ডারটাকে আরেকটু ট্রান্সলেট করে দিয়েছি। সো সিলিন্ডারটাকে ড্র করার আগে আই ট্রান্সলেটেড ইট আগেন। এইবার আমরা সিলিন্ডারের লাস্টের এই দুটো প্যারামিটার কিন্তু ডিসকাস করিনি। তো লাস্টের এই দুটো প্যারামিটার কি সেটা তাহলে আমরা একটু দেখি। লাস্টের দুটো প্যারামিটারের সেকেন্ড লাস্টটাকে আমরা স্লাইসেস বলছি। সো স্লাইসেস বেসিক্যালি মানে কি, যখন OpenGL এই 3D গ্রাফিক্সগুলোকে আপনার রেন্ডার করছে, তো আমরা তো সব কিছুকেই একটা জিওমেট্রিক শেপে নিয়ে আসতে চাই, কারণ এরকম স্মুথ শেপ তো যে কোনো শেপ ওভাবে এক্সিস্ট করে না, সব কিছুর তো ওরকম সিমেট্রিক শেপ না। তো আমরা যখন সাপোজ এই সিলিন্ডারটাকে এরকম ড্র করতে চাচ্ছি, তো আমরা নিচের এই সার্কেলটা ইমাজিন করি। এই সার্কেলটা কিন্তু এরকম স্মুথ কখনোই আসবে না, রাইট? বাট এইটাকে আমাদের ওরকম স্মুথ একটা অ্যাপ্রক্সিমেশন বানাতে হবে, তাই তো? তো এখানে আমাদের কম্পিউটার কি কাজ করবে দেখি। সো আমাদের যদি এরকমই অ্যাকচুয়ালি দেখতে হতে হয় সার্কেলটা, আমরা প্রথমে সাপোজ
এই পয়েন্ট আর এই পয়েন্টটাকে কানেক্ট করে দিব, এই পয়েন্ট আর এই পয়েন্টটাকে কানেক্ট করে দিব, এই পয়েন্ট আর এই পয়েন্টটাকে কানেক্ট করে দিব, দেন এই পয়েন্ট, দেন এই পয়েন্ট, দেন মেবি দিস পয়েন্ট অ্যান্ড দিস পয়েন্ট। তো আমরা ওভারঅল এই শেপটা পেতে পারি নিচের সেই সিলিন্ডারের সার্কেলটার জন্য। বাট এই পার্টগুলো তো স্টিল দেখতে একটা সার্কেলের মতো হলো না। তো আমি আরও কি করব, এতটুক পয়েন্টস না নিয়ে আমি ফার্দার আরও পয়েন্ট এখানে ইন্ট্রোডিউস করব। যেমন এখানে আরেকটা পয়েন্ট দিয়ে দিব। এবার তাহলে শেপটা, লেট মি ইউজ আ ডিফারেন্ট কালার। এবার তাহলে শেপটা এতটুক থেকে এদিকে যদি আমি আরেকটা পয়েন্ট দিয়ে দিই তাহলে এতটুক, এদিকে এতটুক, এখানে আরেকটা পয়েন্ট থাকলে এটা এতটুক, এতটুক, এদিকে পয়েন্ট থাকলে এতটুক, এতটুক, এখানে একটা, এদিকে একটা। সো দেখলেন আগে আমি যতটুক শেপ পাচ্ছিলাম, বেসিক্যালি আগের শেপটা এরকম কিছু একটা ছিল, এবার কিন্তু আমি আরো ক্লোজ টু আ সার্কুলার শেপ পেয়ে যাচ্ছি, রাইট? এই নাম্বার অফ ভার্টিসেস বাড়িয়ে দিয়ে। তো এই নাম্বার অফ ভার্টিসেস গুলোই কি, এইখানে এই পয়েন্টসগুলো না, যে পয়েন্টসগুলোকে আমি ছোট ছোট লাইন সেগমেন্টসের মতো চিন্তা করে যদি একটার সাথে আরেকটাকে এভাবে কানেক্ট করে দেই, তাহলে কিন্তু এটা একটা সার্কেলকে মিমিক করবে, রাইট? তো এটাই হচ্ছে এই উপর থেকে আমরা নাম্বার অফ কয়টা স্লাইসেস করতে হবে এই শেপটা রেন্ডার করার জন্য, আমার এটাকে কয়টা স্লাইসে ভাগ করতে হবে, সেটাই হচ্ছে আমাদের সেই সেকেন্ড লাস্ট প্যারামিটারটা। সো আমরা এই সিলিন্ডারটাকে 10টা স্লাইসে ভাগ করে নিচ্ছি। তো বলতে পারেন সেই সার্কেলটার উপর এরকম 10টা ভার্টেক্স পয়েন্ট আছে। আমি যদি এটা কমিয়ে দেই তাহলে দেখেন শেপটা এতটা স্মুথ হবে না, অনেক এজি হয়ে যাবে। আমি 10-এর জায়গায় যদি এটাকে 5 করে দিই, জাস্ট হাফ করে দিই, তাহলেই দেখি ভিজুয়ালি দেখতে কিরকম ডিফারেন্ট হয়। সো দেখেছেন এটা কতটা সিমেট্রিক্যাল হয়ে যাচ্ছে, অনেক বেশি এজেস চলে এসেছে, স্মুথনেসটা নেই। তো নাম্বার অফ স্লাইসেস টিপিক্যালি আমরা যত বাড়িয়ে দিব আমাদের শেপটা ততটা স্মুদার হতে থাকবে। সো আমি যদি এটাকে এখন আবার 10 করে দিই, সো এখন নিচের পার্টটা যদি আমরা দেখি, সো দেখেছেন দিস ইজ মাচ স্মুদার অ্যাগেন। তো এটা হচ্ছে আমাদের সেই হরাইজন্টাল পার্টটাকে স্মুথ করে দিচ্ছে। এবং ভার্টিক্যাল পার্টগুলোও যদি আমরা স্মুথ করতে চাই, অ্যাজ ইন লাস্টের পার্টটা স্ট্যাক্স, এই পার্টটা, তো এখানেও আমরা 10 দিয়ে রেখেছি। তো স্ট্যাকেরটা হচ্ছে জাস্ট দি আদার ওয়ে অ্যারাউন্ড। সো এখানে আমাদের সেম সিলিন্ডারটাকে যদি আমরা কনসিডার করি, সো এখানে স্ট্যাক্স বুঝাচ্ছে এভাবে, এরকম কয়টা পোর্শনে আমি কেটে কেটে জিনিসটাকে রেন্ডার করতে পারি। আমি এখানে যত বেশি স্ট্যাক্সে ভাগ করে দিব মানে ভার্টিক্যালি, তত বেশি স্মুথ হবে। তো আমরা সেটার এফেক্টটাও দেখি। এটা আমরা আরও স্ফিয়ারটা দেখার টাইম বেটার বুঝতে পারবো অ্যাকচুয়ালি এই এফেক্টসগুলো। সো আমি এটা 10 আছে, যদি 5 করে দেই, সো ইভেন তো প্রপারলি বোঝা যাচ্ছে না উইথ দ্য সিলিন্ডার, এই এফেক্টটা আমরা স্ফিয়ারের টাইমে দেখবো। বাট এখানে কিন্তু স্মুথনেস একটু হলেও অ্যাকচুয়ালি কমেছে, স্ফিয়ারের টাইমটা আমরা এটা প্রপারলি দেখবো তখন। সো লেটস টেক ইট ব্যাক টু 10। তারপর আর কি কি আসে দেখি এদিকে। এরপর সিলিন্ডারটা ড্র করা ডান। আমি আরেকটা ট্রান্সলেশন করছি এবার, দেখেন এবার কতটুক ট্রান্সলেশন। প্রিভিয়াসলি আমরা জেড অ্যাক্সিসে 100 ইউনিটস উপরে উঠেছি, তারপর একটা ইউনিফর্ম স্কেলিং অফ 2 হচ্ছে, তারপর আরেকটা ফার্দার ট্রান্সফরমেশন হচ্ছে কিন্তু জেড অ্যাক্সিসে আরো 50, এক্স আর ওয়াইতে আপাতত কোনো ট্রান্সলেশন হয়নি। এরপর আমি আবার ওভারঅল ওয়ার্ল্ডটাকে আমি ট্রান্সলেট করছি কতটুক, এবার জেড অ্যাক্সিসে আরো ফার্দার 100 হচ্ছে, আগে 100 + 150 ছিল, এবার আরো প্লাস 100, তার মানে জেড অ্যাক্সিসে টোটাল 250 টাইমস উপরে উঠছি এবং এক্স অ্যাক্সিসে 100 ইউনিটস আমি পজিটিভ দিকে সরে যাচ্ছি। তো আমার যে ওয়ার্ল্ডটা বেসিক্যালি এই সেন্টার থেকে আমি 250 ইউনিটস উপরে এবং 100 ইউনিটস শিফট হয়ে যাচ্ছি। তার মানে নেক্সটে আমি যা কিছুই ড্র করব এই জায়গাটা থেকে ড্র হওয়া স্টার্ট হবে। তো দেখি তাহলে কি কি আসবে। এটা একটু আমি কমিয়ে দিই, নাহলে অনেক উপরে উঠে যেতে পারে।
সেটা আমি 50 রাখছি। অ্যান্ড নট অনলি দিস, দেখেন আমি ট্রান্সলেশন তো করেছি, এরপর আমি এবার রোটেশনও করছি। আমাদের রোটেট করানোর জন্য মেট্রিক্সটা হচ্ছে জিএল রোটেট এফ। এখানে 4টা প্যারামিটার। প্রথম প্যারামিটারটা হচ্ছে কতটুকু অ্যাঙ্গেল আমরা রোটেট করব। যদি কাউন্টার ক্লকওয়াইজ করি তাহলে পজিটিভ অ্যাঙ্গেলস আমরা দিয়ে রাখবো। যদি আমরা ক্লকওয়াইজ করতে চাই তাহলে এটা আমি -90 করে দিতে পারতাম। অ্যান্ড এখানে এক্স, ওয়াই আর জেড, আপনি যেই পার্টটাতে 1 বসাবেন এখানে ওয়াই এ বসানো, তার মানে আমাদের ওয়াই অ্যাক্সিস বরাবর 90 ডিগ্রি কাউন্টার ক্লকওয়াইজ রোটেট হচ্ছে। অ্যাজ ইন আমরা যদি একটু ভিজুয়ালি দেখতে চাই, আমাদের এই ডায়াগ্রামটাতে তো এটা হচ্ছে প্লাস জেড, এই পার্টটা হচ্ছে প্লাস এক্স, আর এই পার্টটা হচ্ছে আমাদের, আচ্ছা এভাবে না দিয়ে উল্টা করে দিই, এটা মাইনাস এক্স, এটা প্লাস জেড, এটা হচ্ছে আমাদের সেই প্লাস ওয়াই। তো আমাদের তাহলে এরকম আসছিল সিলিন্ডারটা। নেক্সট টাইম আমি যদি আরেকটা সিলিন্ডারকে ড্র করি, সে আমার এক্স এই ওয়াই অ্যাক্সিস বরাবর 90 ডিগ্রি কাউন্টার ক্লকওয়াইজ রোটেট করবে, অ্যাজ ইন এইভাবে অ্যাপিয়ার করবে, রাইট? তো তাহলে দেখি আমাদের এফেক্টটা। সো আমরা এটা করিয়ে দিচ্ছি। সো তার মানে এবার এখন যে আমি সিলিন্ডারটাকে ড্র করব, এই নিউ সিলিন্ডারটা, এই সিলিন্ডারটার উপর কিন্তু একদম উপর থেকে শুরু করে এই ট্রান্সলেশন, স্কেলিং, এই ট্রান্সলেশন, this third translation and this rotation, সবগুলো ট্রান্সফরমেশনের এফেক্ট কিন্তু এই সিলিন্ডারটাতেই পড়বে। তো দেখি তো এই সিলিন্ডারটা কোথায়। এই সিলিন্ডারটার কালারটা আমরা একটু চেঞ্জ করে দেই, জিএল কালার 3F, সেটা 0.7, 0.2, আর এটা হচ্ছে 0.4, কিছু একটা কালার দিয়ে দেই। সো দেখি এটা কোথায় আসছে। সো দেখবেন আমার এই পাশ থেকে অ্যাপিয়ার করার কারণ ছিল বিকজ ওরা জেড অ্যাক্সিসে 250 ইউনিটস ট্রান্সলেট হয়ে এক্স অ্যাক্সিসে 100 ইউনিটস ট্রান্সলেট হয়েছিল। তো তার মানে আমি যা কিছু ড্র করব এই জায়গাটাতেই আসবে, কিন্তু ও এরকম সোজা না এসে আমার ওয়াই অ্যাক্সিস তো এই স্ক্রিন বরাবর, তো তাহলে 90 ডিগ্রি কাউন্টার ক্লকওয়াইজ এদিকে রোটেট করে ফেলেছে। সো দেখেন এদিকে চলে এসেছে। দিস ইজ মাই নিউ সিলিন্ডার। তো এইভাবে আমাদের থাকতে পারছে। তারপর দেখি আর কি কি আছে। আমরা কালারটা আবার চেঞ্জ করে দিচ্ছি। তো এবার আরেকটা ফার্দার ট্রান্সলেশন হচ্ছে, দেখেন আরো ট্রান্সলেশন হয়ে যাচ্ছে। কিরকম ট্রান্সলেশন হয়ে যাচ্ছে? এবার আমরা ট্রান্সলেশনটা এক্স অ্যাক্সিসে 300 ইউনিটস করে ফেলছি, মানে আরো ফার্দার ট্রান্সলেশন হচ্ছে। ওয়াই অ্যাক্সিসে আপাতত সেটাই আমরা রেখে দিচ্ছি, মানে 0, ওয়াইতে কোনো ট্রান্সলেশন হলো না। আর জেড অ্যাক্সিসে আরো ফার্দার ট্রান্সলেশন হচ্ছে অফ 100 ইউনিটস। তো এটা আমরা একটু কমিয়ে দেই, 50 রেখে দিচ্ছি। এই পার্টটা এরকমই থাকুক। তো এরকম, তাহলে এইটার পর আমরা যে এখন এই স্ফিয়ারটাকে ড্র করব, এই স্ফিয়ারটা কিন্তু এখন পর্যন্ত যতগুলো ট্রান্সফরমেশনস আপনারা করে এসেছেন, এই স্ফিয়ারটা কিন্তু প্রত্যেকটা ট্রান্সফরমেশনের কালেকটিভ এফেক্ট এই স্ফিয়ারটার উপর পড়ে যাবে। ওকে, তো আমরা যদি একটা স্ফিয়ারকে তাহলে ড্র করতে চাই, আমাদের এখানে 4টা প্যারামিটার নিতে হয়, যেখানে প্রথম প্যারামিটারটা হচ্ছে আমাদের সেই কোয়াড্রিক অবজেক্টটা। সো জিএলইউ নিউ কোয়াড্রিক দিয়ে দিব। পরের পার্টটা দেখেন রেডিয়াস, তো আমাদের স্ফিয়ারের রেডিয়াস যা তা আমরা দিয়ে দিব। এরপরে রিমেম্বার স্লাইসেস অ্যান্ড স্ট্যাকস। সো এই যে এই পার্টটা আমরা একটু খেয়াল করে দেখি। আগে আমরা স্ফিয়ারটাকে এখানে রেন্ডার করি। ওকে, তো আমাদের স্ফিয়ারটা এখানে চলে আসলো। আমি ছিল রিমেম্বার স্লাইসেস অ্যান্ড স্ট্যাকস। সো স্ফিয়ারে আমি বলেছিলাম এই এফেক্টটা বেটার দেখা যায়। তো আমি যদি নাম্বার অফ স্লাইসেস কমিয়ে দেই, 5 করে দেই, তো তাহলে দেখি কি আসছে। সো এই যে দেখেন আগে কিন্তু এটা পারফেক্টলি রাউন্ডেড ছিল, এইবার এই জায়গাটা বাল্জড হয়ে যাচ্ছে। আরো প্রপারলি যদি এটার ডিস্টোরশন আমরা বুঝতে চাই, আমি নাম্বার অফ স্ট্যাকসও 5 করে দেই। সো দেখেন
এই এজেসগুলো আমরা এখন দেখতে পাচ্ছি। এটা লেস স্মুথ হয়ে যাচ্ছে স্ফিয়ারটা। এটা কেটে আমি 2 করে দিই, দেখি। সো দেখেন অলমোস্ট একটা স্কোয়ার হয়ে যাচ্ছে এখানে। স্কোয়ারও না, ইটস মোর লাইক আ কিউবের মতো হয়ে যাচ্ছে জিনিসটা। সো আমরা এরকম স্লাইসেস অ্যান্ড স্ট্যাক অ্যামাউন্ট যত বাড়িয়ে দিতে পারি তত বেশি আমাদের শেপটা ওভারঅল স্মুথ থাকছে। সো এখন এরকম। তো ধরেন আমাদের এই 3D অবজেক্টস ড্র করার জন্য এতটুকুই, কিন্তু এর বেশি আর কিছু নেই। বাট একটা পার্ট আমি বলিনি, প্রথমে স্কিপ করে গিয়েছিলাম, সেটা হলো আপনার 3D ট্রান্সফরমেশনস আর সব কিছু ড্র করার আগে আমরা কিন্তু একটা জিএল পুশ ম্যাট্রিক্স এবং যখন শেষ হয়েছে আমরা একটা জিএল পপ ম্যাট্রিক্স এখানে ইউজ করছি। এটা হওয়ার কারণ কি? সাপোজ আপনারা এখানে যে অবজেক্টসগুলো ক্রিয়েট করছেন, এই অবজেক্টসগুলো কিন্তু আপনি ভিতরে যা ট্রান্সফরমেশনসগুলো করেছেন এই ট্রান্সফরমেশনসগুলোই কিন্তু সবাই নিয়ে নিচ্ছে, রাইট? যতগুলো ট্রান্সফরমেশন আপনি ডিক্লেয়ার করছেন তারপর আপনি যাকেই ড্র করছেন সে কিন্তু সবগুলো ট্রান্সফরমেশন ধরে জেনারেট হচ্ছে, তাই তো? বাট হোয়াট ইফ আপনি চান একটা আলাদা গ্রুপ অফ অবজেক্টস এখন ড্র করবেন যাদের হচ্ছে একটা আলাদা সেট অফ ট্রান্সফরমেশনস নেবেন। তো তাহলে সেই গ্রুপ আর এই গ্রুপ অফ অবজেক্টকে আমার আলাদা করে রাখতে হবে না। এই কারণেই আমরা দেখেন প্রথমে জিএল পুশ ম্যাট্রিক্স ফাংশনটা ইউজ করি, যে আমাদের কারেন্ট ম্যাট্রিক্স স্টেটটা একটা স্ট্যাকে সেভড হয়ে যায়। তারপর আমরা নেক্সট গ্রুপ অফ যে ট্রান্সফরমেশনস করব, 3D অবজেক্টস ড্র করব, সবাই শেষ হওয়ার পর আপনি যখন একটা নতুন গ্রুপ অফ ট্রান্সফরমেশনস ইন 3D অবজেক্টস ড্র করতে যাবেন তার আগে আপনার জিএল পপ ম্যাট্রিক্স করতে হবে, মানে আপনার অরিজিনাল ম্যাট্রিক্স স্টেটে আপনি ব্যাক করবেন। অ্যাজ ইন এবার সাপোজ আমি একটা অবজেক্ট ড্র করতে চাচ্ছি আবার সেন্টার থেকে শুরু করে, বাট রিমেম্বার আমি যদি সেই অবজেক্টটাকে এখানে এখন ড্র করি, সাপোজ আমি এখানে যদি গ্লাড সলিড কিউবকে ড্র করি 70, এটা কোথায় অ্যাপিয়ার করবে? আর মোস্ট ইম্পর্টেন্টলি এই স্পেসিফিক কিউবের উপর কিন্তু এই এতটুকু পর্যন্ত যতগুলো আপনি ট্রান্সফরমেশনস ডিক্লেয়ার করে এসেছেন প্রত্যেকটা ট্রান্সফরমেশনের এফেক্ট কিন্তু এই কিউবের উপর পড়বে। অ্যাজ ইন আমরা যদি এটা দেখি, দেখেন স্ফিয়ারটার সাথে ওভারল্যাপ করে। এটা ব্লু তো বোঝা যাচ্ছে না, ওয়েট লেট মি চেঞ্জ দ্য কালার। সো 3F আমরা এটাকে 0,1,0 গ্রিন দিয়ে দিতে পারি। সো দেখেছেন এই যে আমাদের গ্রিন কিউবটা ওভারল্যাপ করছে বিকজ একই জায়গায় ওরা। বাট আমি চাচ্ছি এটাকে আমি একদম নতুন একটা সেট অফ ট্রান্সফরমেশনস দিয়ে ড্র করব, মানে আগের এই কোনো ট্রান্সফরমেশনস এগুলো কিছু আমি চাচ্ছি না, কমপ্লিটলি সেপারেট একটা অর্ডার অফ ট্রান্সফরমেশনস এই কিউবটার উপর থাকবে, বা আপনি যা যা ড্র করতে চান এটার উপর থাকবে। এটা যদি আপনি করতে চান তাহলে আপনি যে নতুন নতুন গ্রুপ অফ 3D অবজেক্টস অ্যান্ড ট্রান্সফরমেশনস করবেন সবাইকে কিন্তু তাহলে আলাদা করে এরকম একটা পুশ ম্যাট্রিক্স আর পপ ম্যাট্রিক্স ব্লকের ভিতর রেখে দিতে হবে। অ্যাজ ইন এবার আমি যদি একটা আলাদা সেট অফ অবজেক্টস ড্র করতে চাই উইথ আ ডিফারেন্ট নিউ অর্ডার অফ ট্রান্সফরমেশনস, তাহলে আমি আবার জিএল পুশ ম্যাট্রিক্স এখানে ওপেন করব, জিএল পপ ম্যাট্রিক্সের ব্লকটা আমি এখানে লিখে রাখবো। তারপর এই ব্লকের ভিতরে আমরা আমাদের নেক্সট কাজটা করতে পারি। তো তাহলে এবার যদি আমি গ্লাড সলিড কিউবটা ড্র করি, সাইজ হচ্ছে এটা আমি 200 দিয়ে দিই জাস্ট টু সি এটা কীরকম। সো তাহলে এইবার কিন্তু আবার গ্লাড সলিড কিউবটা সেই সেন্টার থেকে রেন্ডার হওয়া শুরু করবে। এটার উপর এই আগে ডিক্লেয়ার করা কোনো ট্রান্সফরমেশনের কোনো এফেক্ট আর পড়বে না। এই দেখেন গ্লাড সলিড কিউবটা এবার অরিজিন থেকেই শুরু হবে। সো এই যে ও আবার নতুন করে স্টার্ট করছে। তো এটা যদি একটা এফেক্ট আমরা দেখতে চাই, সাপোজ এই গ্লাড সলিড কিউবটার আগে একটা ট্রান্সলেশন আমরা করাতে পারি যে ও ট্রান্সলেশন করে ডান দিকে চলে যাচ্ছে, মানে রাইট সাইডে। তাহলে জিএল ট্রান্সলেট ডান দিকে যদি আমরা যাই, যেটা আমাদের এক্স এর নেগেটিভ অ্যাক্সিস, সো আমি -2 করে করে আগিয়ে যাচ্ছি, আর জেড আর ওয়াই আর জেডটা ঠিক থাকুক।
এইভাবে আমি করতে চাচ্ছি, অর এটাকে আমি একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি যে ট্রান্সফরমেশন এরকম, এবং আমি চাচ্ছি এখানে এরা প্রত্যেকটা মুহূর্ত ট্রান্সলেশনের এদিকে সাপোজ উপরে উঠে যাবে। আগের অবজেক্টসগুলো সবাই উপরে উঠে যেতে থাকবে, তাহলে আমি জেডের এখানে T1 দিয়ে দিচ্ছি। তো এগুলোকেই আমাদের এবার করতে হতে হবে। কোথায় করব দেখি, লেটস সি। সো আমি এখানে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে নিই। সো দিস ইজ মাই T1, যেটা হচ্ছে প্রথমে 0তেই থাকুক, এরপর হচ্ছে T2, যেটা 0তেই থাকুক। এরপর আমাদের এটা কি করে নিতে হবে দেখি। এই পার্টটাতে ড্র শেপসের এখানে আমার ওকে গ্লোবাল ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে রাখতে হবে। আর হোয়াট উই ক্যান ডু ইজ আইডল ফাংশনে গিয়ে, আমাদের অ্যানিমেট ফাংশনটাতে গিয়ে এই T1 আর T2টাকে প্লাস আর মাইনাস করে দিতে পারি। সো আমাদের আইডল ফাংশনটাতে আমরা চলে যাই। সো গ্লোবাল T1, T2, সো আমাদের T1টা প্রত্যেকটা টাইম প্লাস ইকুয়াল 1 হতে থাকুক, আর T2টা মাইনাস ইকুয়াল 1 হতে থাকুক। সো তাহলে আমরা এই এফেক্টটা দেখি, এখন দেখতে কিরকম হবে। সো দেখেছেন সবাই আলাদাভাবে চলে যাচ্ছে। আমি একটু ছোট করে দেই ভ্যালুগুলো, সো দ্যাট এফেক্টটা অনেকক্ষণ ধরে চলে। সো এবার দেখি, সো ইয়া একটু স্লো করে হবে। সো এই যে, সো দেখেছেন আগের সেট অফ ট্রান্সফরমেশনসগুলো ওরা একসাথে সবাই উপরে উঠে যাচ্ছে, বিকজ আমাদের যে ট্রান্সলেশন ভ্যারিয়েবলটা, এই ট্রান্সলেশন ভ্যারিয়েবলটা প্রত্যেকটা ফ্রেমে বারবার চেঞ্জ হচ্ছে। তো তখন আমাদের উইন্ডোটা বারবার রিড্রন হচ্ছে। যেহেতু বারবার রিড্রন হচ্ছে, দেখেছেন আমরা ওদেরকে বেশি বেশি করে ট্রান্সলেট করিয়ে দিচ্ছি। আর দ্য সেকেন্ড সলিড কিউব, এই জিনিসটা আমরা কি করছিলাম, যে প্রত্যেকটা ফ্রেমে আমরা ওকে -x এর দিকে ট্রান্সলেট করিয়ে দিচ্ছি। সো দেখেছেন ও লেফটের দিকে শিফট করে চলে যাচ্ছে। সো এরকম করে যতবারই আপনারা একটা নিউ অর্ডার অফ ট্রান্সফরমেশনস প্লাস 3D অবজেক্টস ড্র করতে চান, মানে এরকম গ্রুপ গ্রুপ করে সবাইকে এরকম আলাদা আলাদা পুশ পপ ম্যাট্রিক্স ব্লকের ভিতর রাখতে হবে, না হলে কিন্তু একটা ট্রান্সফরমেশনের এফেক্টগুলো আরেকটার উপরে পড়ে যাবে। ওকে, তো তাহলে ওভারঅল আমাদের এই ফাইলটা থেকে আমরা ড্র শেপও সব কিছু দেখে ফেলেছি। সো আমাদের ড্র শেপ ফাংশনটাও ডান, আর গ্লাস অফ বাফার্স ফাংশন তো আমরা চিনি। এর বাদে আমাদের এখানে বাকি যা কিছু ছিল সব কিছুই হচ্ছে এমটি রেখে দিয়েছি আমরা, সো দ্যাট ল্যাব অ্যাসাইনমেন্ট 3-তে আপনারা এখানেই ঢুকে ঢুকে আপনাদের রেস্ট অফ দ্য পার্ট করতে পারেন।